তো কিছু বলবে? সো দেখো, লাস্ট ডে আমরা দেখেছিলাম সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার। সিঙ্গেল ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার করে কাজ করে এবং ম্যাথমেটিক্যাল ডিডাকশন করে দেখেছিলাম যে হ্যাঁ, আমার থিটা মানে যেরকম ফেজ অ্যাঙ্গেল হবে, ফেজ অ্যাঙ্গেল থেকে থিটা আমার বের করবে। আজকে আমরা দেখতে চলছি থ্রি ফেজ তোমার পাওয়ার ফ্যাক্টর মিটার। থ্রি ফেজ পাওয়ার ফ্যাক্টর মিটার যেটা, সেটা কিভাবে কাজ করে একটু দেখে নাও। এখানেও একই ম্যাথমেটিক্যাল ডিডাকশন আছে, তবে কম্পারেটিভলি আমি বলবো সিঙ্গেল ফেজের থেকে একটু ইজি বা একই, মানে অলমোস্ট একই মনে হলো, ঠিক আছে। তো আমি থ্রি ফেজ সম্পর্কে আরো একটু দু চার কথা তো আমি বলে নিই। অলরেডি জিনিসগুলো তোমাদের জানা আছে, তাও আমি জাস্ট একটা রিমাইন্ড রিমাইন্ড করে দেবো আর কিছু না। তো সেটা হচ্ছে এরকম, থ্রি ফেজের কনসেপ্টটা হচ্ছে যে আমার যখন ধরো একটা, এটা মনে করো তোমাদের এখন এগুলো পড়ানো হয়নি, আমি জাস্ট একটা খুব মানে কনসেপচুয়াল একটা আমি জিনিস দেখাচ্ছি, জাস্ট কনসেপচুয়াল, তুমি কনসেপচুয়াল ব্যাপার দেখাচ্ছি একটা। তো সেটার মধ্যে একটুখানি দেখে নাও যে জিনিসটা আমি কি বলতে চাইছি। না ধরো আমি এই বরাবর একটা কয়েল রেখেছি, এই বরাবর একটা কয়েল রেখেছি, আর এই বরাবর একটা কয়েল রেখেছি। তো সরি, এই বরাবর একটা কয়েল রেখেছি আমি, এবং এই কয়েলটা স্টার কানেক্টেড কয়েল, অর্থাৎ এর এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা এগুলো কমন শর্ট করা আছে, ঠিক আছে। স্টার কানেক্টেড কয়েল, এদিকে একটা ছাড়া আছে, এদিকে একটা ছাড়া আছে, আর হচ্ছে এদিকে একটা ছাড়া আছে। তো তিনজনকে এভাবে ধরে ছাড়া আছে। অর্থাৎ জেনারেটরের ভেতরের ওয়াইন্ডিংটা আমি বলছি, 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলে আমি তিনটে কয়েলকে রেখেছি। এবং সাপোজ এটা আমার একটা পার্মানেন্ট ম্যাগনেট, এদিকটা এন, এদিকটা এস। তো এইটাকে আমি এই দিকে অ্যাক্সেস করে যদি ঘোরাতে থাকি, সে ক্লক ওয়াইজ হোক বা অ্যান্টি ক্লক ওয়াইজ হোক যদি ঘোরাতে থাকি আর কি, তো এরকম ঘোরাতে শুরু করলে কি হবে, আমার যে ম্যাগনেটটা আছে সেই ম্যাগনেটটা একটা ফিক্স টাইম এক একটার সাথে একটা অ্যাঙ্গেল করবে। যদি আমি ধরে নিই কখনো যে ধরো এই সাউথ ফেসটা একদম এর কাছাকাছি চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এর একটা পিক পাবো। আবার যখন মিডল পজিশনে দাঁড়াবে তখন আমি কোন রকম ভোল্টেজ পাবো না। আবার যখন ঘুরে এসে নর্থ পোলটা ধরো ওর একদম সোজাসুজি দাঁড়াবে, তখন নেগেটিভের পিকটা পাবো। তাহলে অ্যাকর্ডিংলি এই অর্ডারে চলতে থাকবে। এখান থেকে যে ওয়েভ ফর্মটা পাবো উইথ রেসপেক্ট টু নিউট্রাল, আমি এরকম পেতে থাকবো। আর সেম, যখন ধরো এটা এর কাছে টিকে গেছে, তখন এটা এর থেকে টিকে যায়নি, এর থেকে মাঝামাঝি আছে। হুম। তো সেই জন্য আমি ধরো ওখানে এইরকম একটা ওয়েভ ফর্ম পাবো আমি, এরকম একটা ওয়েভ ফর্ম পাবো। আবার ধরো ধরো যেমন সেই সেই কন্ডিশনে যখন ধরো এর কাছাকাছি রয়েছে, তখন সেখানে আমি আরেকটা ওয়েভ ফর্ম পাবো। তাহলে এরকম করে আমি দেখবো যে তিনটে ওয়েভ ফর্ম আমি পাচ্ছি যখন যার পিকে আসছে। অর্থাৎ এনটা যখন এর পিকে ছিল তখন আমি এরকম পিক পেয়েছি, এইটা ঘুরে এসে এনটা যখন এর কাছে এলো তখন এরকম পিক পেলাম, এনটা যখন ঘুরে এসে এর কাছে পাবো তখন এই গ্রিন কালারের পিকটা পাবো। অ্যাকর্ডিংলি এরকম একটা থ্রি ফেজ ওয়েভ ফর্ম আমি পেতে থাকবো। তো এরকম এটা আমাদের সবারই জানা আছে যে আমাদের পাওয়ার সিস্টেম নেটওয়ার্কটা বেসিক্যালি থ্রি ফেজ, এবং থ্রি ফেজ হওয়া মানেই আমার কিন্তু তিনটে ভোল্টেজ উইথ রেসপেক্ট টু নিউট্রাল। দেখো আমি এখানে যে ভোল্টেজ নিচ্ছি, দেখো এই যে স্টার কানেকশন করা আছে, স্টার কানেকশন থেকে আমি নিউট্রাল, গ্রাউন্ড নিউট্রালটাকে নিলাম, গ্রাউন্ড করছি না, নিউট্রাল। নিউট্রালের রেসপেক্টে আমি এরকম ভোল্টেজ পাচ্ছি। এবং আমি যদি ফেজার ডায়াগ্রাম দেখি, ফেজার ডায়াগ্রাম দেখো এরকম, যে যদি ধরো এটা হচ্ছে ভি আর, রেড কালারেরটা আমি বলছি ভি আর, তো ভি ওয়াইটা মনে করো এরকম একটা পজিশনে আছে, ওর সাথে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল একশো অ্যাঙ্গেল কুড়ি আছে। ডিগ্রি অ্যাঙ্গেলে। হুম, একদম। আর বি ফেজটাও এরকম থাকবে, ভি বি। তো তিনটে মধ্যে ফেজ অ্যাঙ্গেল ডিফারেন্স হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। এবং দেখো এই যে ভি আর ভি ওয়াই বা ভি এন নিয়েছি, বোথ দিস আর ভি আর বলো ভি ওয়াই বলো বা ভি বি বলো, এরা হচ্ছে উইথ রেসপেক্ট টু নিউট্রাল। নিউট্রালের রেসপেক্টে তিনটে ভোল্টেজ। এবার আমরা জানি দু রকম কনসেপ্ট আছে, অর্থাৎ আমার যদি এটা হয় আর ওয়াই
and B and this is my neutral, then আমরা এইটার সাথে এইটার যে ভোল্টেজ তাকে আমরা বলি ফেজ ভোল্টেজ, ভিপি বলি ফেজ ভোল্টেজ। আর এই দুটোর মধ্যে যে ভোল্টেজ, হ্যাঁ এই ভোল্টেজটাকে আমরা বলি লাইন ভোল্টেজ, ভিএল, তাই তো? এবং একটা জানি একটা একটা √3 টাইম। তো সেটা আমরা কি করে পাই? না দেখো এখান থেকে কোনো ব্যাপারই না, যদি এটা আমার ভিআর হয়, এটা ভিওয়াই হয়, এটা ভিবি হয়, তাহলে এটা হচ্ছে উইথ রেসপেক্ট টু নিউট্রাল। কিন্তু এখানে যে ভোল্টেজটা আমি নিচ্ছি, অর্থাৎ এইটা আর এইটার রেসপেক্টে যে ভোল্টেজটা নিচ্ছি ভিএল, দ্যাট ইজ বেসিক্যালি ভিআর ওয়াই। সেরকম আমি এইটার সাথে এটা নিই, অর্থাৎ এইটার সাথে এটা নিই, তাহলে আমি পাবো দেখো ভি ওয়াই বি, এরকম আর অর্ডারে পাবো। এবং সেই ভোল্টেজ গুলো কত কত, আর সেই ভোল্টেজ গুলো এক্স্যাক্টলি ওর মিডল দিয়ে যাবে। অর্থাৎ আমি যদি ভি আর ওয়াই বলি, তাহলে সেটা হচ্ছে এরকম একটা নেচারের হবে, এই ভি আর আর ভি ওয়াই তারা একদম মিডল দিয়ে যাবে। এবং দেখো ম্যাগনিটিউডটা হচ্ছে √3 টাইমস, আমরা আগেই জেনেছি যে ভিএল ইকুয়াল টু √3 অফ ভিপি, ভি ফেজ। তাহলে ভি ফেজ যতটা, ভি ফেজের থেকে √3 টাইমস বেশি, তাহলে এগুলো হচ্ছে ফেজ ভোল্টেজ, তার ঠিক সেই জন্য এটা হচ্ছে √3 টাইমস বেশি হলো। এবং এটার আমি নাম দিতে পারছি, ধর এটা দুটো কালারের মিক্সচার, আমি এটার নাম দিলাম ভি আর ওয়াই। আর সেম আমি এই দিক বরাবর একটা নিতে পারি, ঠিক আছে? এটার নাম দিলাম ভি ওয়াই বি। আর এইদিকে যেটা নিচ্ছি, নাম দিচ্ছি ভি আর বি, ঠিক আছে? এবং দেখো এরাও নিজেদের মধ্যে 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল করেছে, তিনটে ফেজ ভোল্টেজ, এই লাইন ভোল্টেজ ভি আর ওয়াই, ভি ওয়াই বি, ভি আর বি। এবার সবার ম্যাগনিটিউড হচ্ছে এদের √3 টাইমস বেশি, এই হচ্ছে কনসেপ্ট। তাহলে থ্রি ফেজের কনসেপ্ট অনুযায়ী লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ দেখছি এরকম একটা ডায়াগ্রাম আছে। এবার মনে করো একটা লোড এইভাবে কানেক্টেড, লোডটা কিসের মধ্যে কানেক্টেড? মনে করো এখানে একটা লোড আছে, একটা থ্রি ফেজ লোড এটা, এদিকে সোর্স আছে, এদিকে লোড আছে, এদিকে পাওয়ারটা ফ্লো হচ্ছে। ঠান্ডা লেগে কেমন গলায়, পাওয়ারটা মনে করো এদিকে ফ্লো হচ্ছে। তাহলে আমি একটা জিনিস ভাববো, সেটা হচ্ছে যে যদি দেখি যে কারেন্ট কত, দেখো তিনটে ফেজে তিন রকম কারেন্ট থাকতেও পারে, নাও পারে, সেটা ডিপেন্ড করছে লোডটা কিরকম বা তার উপর ডিপেন্ড করছে। আমি ধরে নিচ্ছি লোডটা ব্যালেন্স লোড। এটা আমি একদম ধরে নিলাম ব্যালেন্স লোড। ব্যালেন্স লোড মানে কি? এইটা এইখানে যে কারেন্টটা যাচ্ছে সেটা মনে করো আইআর, এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে আই ওয়াই, আর এটা দিয়ে যে কারেন্ট যাচ্ছে ধরে নিচ্ছি আইবি। অর্থাৎ আই আর আইবি আইবি যদি ব্যালেন্স লোড হয়, ব্যালেন্স লোড মানে কি? আর ওয়াই বি, মানে এর যে লোডের তিন দিকে ইম্পিডেন্স গুলো সেম আছে, তিনটা সাথে ইম্পিডেন্স সেম। যদি ইম্পিডেন্স সেম হয় তাহলে আই আর ইকুয়াল টু আই ওয়াই ইকুয়াল টু আইবি, তিনটে সাথে সেম কারেন্ট। এবং এই কারেন্ট বেসিক্যালি আমি যদি বুঝতে চাই যে কত অ্যাঙ্গেল করতে না করছে, একদম আসতে দেবো। আজকের ইভেন্টটা তো টাইমিং অ্যাড করা নেই। তো যেটা বলতে চাইছি যে ধরো আমার তিনটা ফেজ আছে, তিনটা ফেজে আমার তিন আই আর আইবি, আই বাই আইবি কারেন্ট যাচ্ছে, এবং এগুলো হচ্ছে দেখো লাইন কারেন্ট, যা যাচ্ছে লাইন কারেন্ট। আমি যদি এই কারেন্টের ফেজার ডায়াগ্রাম বুঝতে চাই, তাহলে আমাকে দেখো উইথ রেসপেক্ট টু ভোল্টেজ রেসপেক্ট ভাবতে হবে। অর্থাৎ এইখানে যে সাপ্লাই ভোল্টেজ হয়েছে উইথ রেসপেক্ট টু নিউট্রাল, যে সাপ্লাই ভোল্টেজটা হয়েছে দ্যাট ইজ ভি আর, তাহলে ভি আর এর সাথে আই আর কত অ্যাঙ্গেল করেছে, আমাকে বুঝতে হবে ভি ওয়াই এর সাথে আই ওয়াই কত অ্যাঙ্গেল করেছে, আর ভি বি এর সাথে আইবি কত অ্যাঙ্গেল করেছে। আমি এইগুলো বুঝতে, আমাকে বুঝতে হবে ভি ওয়াই এর সাথে আই ওয়াই কত অ্যাঙ্গেল করেছে, আর ভি বি এর সাথে আইবি কত অ্যাঙ্গেল করেছে। আমি এইগুলোকে বোঝার চেষ্টা করি। যদি লোডটা ব্যালেন্স লোড হয়, যদি ব্যালেন্স লোড হয়, তাহলে কিন্তু এটা মাথায় বুঝতে হবে যে তিনটের ক্ষেত্রে তিন ফেজেই আমার ইম্পিডেন্স সেম আছে। ইম্পিডেন্স সেম আছে কথার অর্থ হলো যে আমার যে তিনটে ফেজ নিচ্ছি, মনে করো এটা স্টার কানেক্টেড লোড একটা ওয়াই, এই স্টার কানেক্টেড লোডটা এরকম লোড, যতটা রেজিস্ট্যান্স আছে
এই যে তিনটে ফেজ আর একটা লিখে আছে, যতটা রেজিস্ট্যান্স ততটা ইন্ডাকটেন্স গেল। অর্থাৎ এটা আর হলে এটাও আর, এটাও আর, এটা এল হলে এটাও এল, এটাও এল, একবার সেম তিনটে ফেজে, এটাও আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ, তিনটে ফেজে হচ্ছে সেম আছে এগুলো। যদি সেম থাকে, দেখো আর আর এল যা যা, এখানে যে আর এল সেম হয়, এখানে যে আর এল সেম হয়, তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের সঙ্গে ফেজ ডিফারেন্স হবে, ভোল্টেজের কারেন্টের ফেজ ডিফারেন্স গুলো সেম হবে। সেটা কিরকম বলতে পারি না, আমার যদি এই দিকে ভোল্টেজ হয়, ধরে নিচ্ছি আর এল লোড তো ইন্ডাক্ট্যান্স সাথে কারেন্ট একটু হালকা ল্যাগ করবে, থিটা ডিগ্রি ল্যাগ করতে পারে। ভোল্টেজ যদি এদিকে হয়, কারেন্ট থিটা ডিগ্রি ল্যাগ করবে, রাইট? তাহলে আমি ওই দিক বরাবর ভাবতে পারি, if this is my VR, then this will be my IR, and same এখানে একটা অ্যাঙ্গেল করবে থিটা, VY যতটা এইদিকে একটা অ্যাঙ্গেল হবে তৈরি হবে IY, এই সেম অ্যাঙ্গেল ওয়ালা। ইভেন এইটা যদি আমার ভিবি হয়, তাহলে আইবি কারেন্টটা এর সাথে সেম অ্যাঙ্গেল করবে থিটা, এটাও থিটা, ওটাও থিটা, ওটাও থিটা, তিনটের উপর সেম অ্যাঙ্গেল করবে, যদি আমার এটা ব্যালেন্স লোড হয়। ওই জন্য আমি কথাটা বারবার বলছি ব্যালেন্স লোড। অর্থাৎ এখানে যে পাওয়ার ফ্যাক্টর মিটারটা আমি লাগাবো, থ্রি ফেজে যে পাওয়ার ফ্যাক্টর মিটারটা লাগাবো, আমাকে ধরে নিতে হবে যে এই লোডটা কিন্তু যেন ব্যালেন্স লোড হয়। কারণ আমরা এখন যে পাওয়ার ফ্যাক্টর মিটারটা পড়বো, যেটা পড়তে চলেছি, সেই পাওয়ার ফ্যাক্টর মিটারটা কিন্তু একটাই কাঁটা আছে, তিনটে ফেজের জন্য তিনটে কাঁটা নেই। তিনটে ফেজের জন্য যদি একটাই কাঁটা থাকে, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমাকে অবশ্যই কিন্তু ব্যালেন্স লোড লাগাতে হবে। কাজেই ওটা কাঁটাটা একটাই অ্যাঙ্গেল দেখাবে বা পাওয়ার ফ্যাক্টর দেখাবে, সেটা কি তিনটে ফেজে আলাদা আলাদা পাওয়ার ফ্যাক্টর না, ওই পাওয়ার ফ্যাক্টর একটাই দেখাবে। আমাকে ধরে নিতে হবে আর ফেজেও যা পাওয়ার ফ্যাক্টর, ওয়াই ফেজের সেম পাওয়ার ফ্যাক্টর, বি ফেজের সেম পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ এই অ্যাঙ্গেল গুলো কিন্তু সব সেম আছে। দেখো ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো কিনা যে আমি কি করতে কিন্তু চলেছি। স্যার, বলো। কিন্তু ডোমেস্টিকে তো ব্যালেন্স লোড থাকে না, লোড তো চেঞ্জ হয়। তোমাদের যে পাওয়ার ফ্যাক্টর মিটারটা আছে সেটা অ্যানালগ মিটার, তার কনস্ট্রাকশন তোমাদের পড়ানো হবে। তিনটে ফেজে যদি আলাদা আলাদা পাওয়ার ফ্যাক্টর মেজার করতে হয়, ইউ মাস্ট নিড এ ডিজিটাল ডিভাইস, তোমাকে কিন্তু ডিজিটাল ডিভাইস লাগে। এবং যেটা হয়, তোমাদের বাড়িতে দেখো যে মিটারটা, এনার্জি মিটারটা রয়েছে, ওটা কিন্তু ডিজিটাল ডিভাইস। ওখানে কি করে, তিনটে ফেজের পাওয়ার ফ্যাক্টর অ্যাভারেজ করে তোমাকে দেখায়। তোমার বাড়িতে যদি সিঙ্গেল ফেজ, কিন্তু যদি কোনো এমন মিটার পাও, মানে এমন কোনো অ্যাপ্লিকেশন পাও যেখানে থ্রি ফেজ অ্যাপ্লিকেশন রয়েছে, ঠিক আছে, তোমার বাড়িতে, তোমার বাড়িতে না তো ইন্ডাস্ট্রিতে, ধরো কোনো একটা ইন্ডাস্ট্রিতে যে এনার্জি মিটারটা রয়েছে, সেই এনার্জি মিটারটা থ্রি ফেজ এনার্জি মিটার, ওখানেও পাওয়ার ফ্যাক্টর দেখা যায়, ইন্ডিভিজুয়াল ফেজের পাওয়ার ফ্যাক্টর দেখা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাভারেজ পাওয়ার ফ্যাক্টর দেখা যায়, অর্থাৎ তিনটার অ্যাভারেজ করে দেখা যায়। ঠিক আছে, তো বাকি সবাই বুঝতে পেরেছো যে আমি অ্যাকচুয়ালি কি করতে চলেছি এবং কিভাবে জিনিসটা ফেজার ডায়াগ্রামটা দাঁড়িয়ে আছে। এই ভিআর আইআর এবং ভিআর ওয়াই ভিআরবি এর সঙ্গে যে অ্যাঙ্গেল গুলো করেছে, শুধু এইটুকু একটু মাথায় রাখো। ক্লিয়ার তো ব্যাপারটা সবার কাছে? কোনো অসুবিধা নেই, আমি কিন্তু এটা পুরোটা মুছবো। ওকে, এইটা রেখে দিলেও হতো, একবার দেখে নি। এইটা রেখে দিলে, এইটা রাখা থাক, বাকিগুলো ঠিক এইটা হয়ে যাবে। আমি একটা ফেজ নিয়ে করবো, আমি বাকি ফেজগুলো নিয়ে করবো না। এগুলো মুছে দাও। Okay. আমি যেহেতু ব্যালেন্স লোড করছি না, সেই জন্য আমি এতগুলো নিয়ে আর ভাববো না। আমি এতগুলো, আমি একটা ফেজেরটাই ভাববো, ঠিক আছে, আমি এতগুলো নিয়ে ভাবতে যাচ্ছি না। আপাতত আমি একটা ফেজের কারেন্টকে মেজার করবো। সব ফেজ আমার দেখার দরকার নেই, আগেই বলে রাখছি, সব ফেজ আমি দেখবো না। আমি শুধু একটা ফেজকেই দেখবো, ভিআর এবং আইআর, অর্থাৎ আর ফেজের এই যে থিটা অ্যাঙ্গেল করেছে, শুধু এইটুকুকে নিয়েই ভাববো। আমার দ্বিতীয় খুব একটা ভাবার কিছু দরকার নেই। তবে দুটো অ্যাঙ্গেল একটু বলে রাখি, তোমরা নিজেরা বলতে পারবে তো কিছুই না,
যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে আই আর এর সাথে ভি আর ওয়াই এর কত অ্যাঙ্গেল হয়েছে এই অ্যাঙ্গেলটা, তো বলতে হবে আমাকে এই অ্যাঙ্গেলটা কত। তার 30 কারণ ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ 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 ঠিক ঠিক, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তো আমাকে যদি টোটাল এটা দেখে, দেখো আমি ব্যাপারটা কিছু না, এইখান থেকে এইখানে 120 ডিগ্রি, তাহলে এটা তোমার হচ্ছে প্রায় 60 ডিগ্রি মতো হবে। ও না, আমি তো সরি সরি, এই দিক থেকে দেখছি 120, ওই দিক থেকে দেখলে তোমার এটা প্রায় 30 ডিগ্রি মতো হবে। ঠিক আছে, আর আর ওয়াই সাথে এর যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তার থেকে তোমার এটা অর্ধেক করছে 30 ডিগ্রি মতো হবে। তো আমি এটা ধরে নিতে পারি এরকম টাইপের হবে একটা। আর এই অ্যাঙ্গেলটা, এটা অন্য কালিকে, এই অ্যাঙ্গেলটা যদি 30 হয়, 30 + থিটা। 30 ডিগ্রি প্লাস থিটা। এই অ্যাঙ্গেল দুটো আমাদের পরে কাজে লাগবে, সেই জন্য আমরা এখন লিখে রাখবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কনস্ট্রাকশনে আসবো, যে মিটারটা আমি করে কনস্ট্রাক্ট করবো। তো কনস্ট্রাকশন ব্যাপারটা হচ্ছে এরকম, শুধু কনস্ট্রাকশন দেখলেই হলো না, আমাকে কানেকশনটাও দেখতে হবে, যে কানেকশনটা আমি এক্স্যাক্টলি কি করে করবো। ওয়াট মিটার যেভাবে কানেকশন করেছিলাম, চেষ্টা করা হচ্ছে এটাকেও ওইভাবে কানেকশনটা করবো। ঠিক আছে, চলো দেখে নিই। সেটা হচ্ছে মিটারটার মধ্যে প্রথমে আগের মতো এরকম একটা কারেন্ট কয়েল টাইপের একটা কয়েল থাকবে। আমি কারেন্ট কয়েলটাকে গ্রিন কালারে আঁকছি। এটাকে ডটের দিয়ে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, এইদিকে ডটের দিয়ে নিয়ে গেলাম। দিস ইজ মাই কারেন্ট কয়েল। তো কারেন্ট কয়েলকে কি করে কানেক্ট করব, বলছে একটা কাজ করুন, এইটা আপনার যদি আর, এটা ওয়াই, এটা বি ফেজ হয়, তাহলে মিটারটাকে কনস্ট্রাক্ট করতে হলে, অর্থাৎ মিটারের ভেতর দিয়ে পাস করান একটা ফেজকে, আর ফেজকে, মিটারের ভেতর দিয়ে পাস করান আর ফেজকে, অর্থাৎ আর ফেজটা হচ্ছে কারেন্ট। এই যে আমি আইআর, আগেই বলছি আমি আইআর কে নিয়ে কাজ করবো, আইআর মানে কি, আর ফেজের কারেন্ট। তাহলে আর ফেজের কারেন্টটার ভিতর হচ্ছে আমি কারেন্ট কয়েলের ভিতর দিয়ে পাস করি দেবো। যদি আমার এটা পয়েন্ট এ, এটা যদি পয়েন্ট বি হয়, দেন দিস ইজ মাই পয়েন্ট এ এন্ড দিস ইজ মাই পয়েন্ট বি। ঠিক আছে, আচ্ছা এ বি নয়, এ বি কয়েলের নাম দেবো, এক্স ওয়াই নাম দিচ্ছি, এক্স এটা ওয়াই, তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। নেক্সট আমাকে দেখো, এই থিটা নিয়ে কাজ করতে হলে দুটো ফেজ ভোল্টেজ লাগবে, একটা হচ্ছে ভি আর ওয়াই, একটা হচ্ছে ভি আর বি। তার মানে আমি কি করতে চাইছি, এর ভেতরে দুটো ভোল্টেজ কয়েল আনবো। একটা ভোল্টেজ কয়েল উইল বি কামিং ফ্রম ভি আর, ভি আর আর ভি ওয়াই, হ্যাঁ, ভি আর এবং ভি ওয়াই এর মধ্যে, অর্থাৎ এই একটা ভোল্টেজ কয়েল, কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট রাখবো। আমি এই রেজিস্ট্যান্স এখানেও দেখাচ্ছি। দেখো এইখানে যে ভোল্টেজ কয়েল, আমরা কি জানি ভোল্টেজ কয়েলে আমরা একটা রেজিস্ট্যান্স রাখি। তো ধরে নাও যে সেই ভোল্টেজ কয়েলে আমরা যাতে হাই রেজিস্ট্যান্স একটা কানেক্ট করা হয়েছে এদিকে, তো এটা মনে করো সেই ভি আর ওয়াইটা ভোল্টেজটা পেলো। আর একটা ভোল্টেজ লাগবে ভি আর বি, অর্থাৎ এটার সাথে এটা আর একটা ভোল্টেজ এভাবে নিচ্ছি, এই নিলাম একটা, আর এই বার করে একটা রেজিস্ট্যান্স দিয়ে এখান থেকে নিয়ে নিলাম। হুম, ঠিক আছে, দেখো দুটো ভোল্টেজ পেয়েছে, একটা কারেন্ট পেয়ে গেছে, আই আর কারেন্টটাকে পাচ্ছে, ভি আর বি কে নিচ্ছি, ভি আর ওয়াই কে নিচ্ছি। তো সেম এইটার ভেতর দিয়ে হচ্ছে আমরা কারেন্টটাকে পাস করাবো, মানে দিস কয়েল ইজ ফ্লোয়িং এ কারেন্ট অফ আই আর। আর কি করছি, দুটো কয়েল নেব, যে দুটো কয়েলকে দেখো গতকালকে যে মিটারটা আমরা এঁকেছিলাম, গতকাল না গত পরশুদিন যে মিটারটা এঁকেছিলাম, সেই মিটারের ভিতরেও দুটো ভোল্টেজ কয়েল ছিল, কিন্তু ওদেরকে আমরা প্লেস করেছিলাম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। একটা হচ্ছে পুরো হরাইজন্টাল প্যারালাল টু দিস কারেন্ট কয়েল, আরেকটা ছিল মানে পুরো একদম 90 ডিগ্রি টু দিস কারেন্ট কয়েল, এরকম ছিল। আজকে যেটা করব, আজকে কিন্তু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দেবো,
আজকে অ্যারেঞ্জমেন্টটা কিরকম রাখছি দেখো, 30 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো, অর্থাৎ একটা কয়েলকে রাখবো এইরকম, কেউ হাত তুলছো বলো, কি কেউ কিছু কারো কিছু বলার আছে? যার বলার আছে মাইকটা আনমিউট করে বলো, কারো কিছু বলার থাকলে মাইকটা একটু আনমিউট করে বলবে। কারো কিছু বলার ছিল? একটু লম্বা করি। তো দেখো আমি দুটো কয়েলকে এইভাবে রেখেছি, ঠিক আছে? এইটা মনে করো কয়েল এ, এটা মনে করো কয়েল বি। হ্যাঁ, এটা মনে করো কয়েল এ, আর এটা মনে করো কয়েল বি। তো কয়েল এটা রয়েছে এবং কয়েল বিটা রয়েছে, এবং দুটো কয়েল থেকে এই দুটো ভোল্টেজ কয়েল লাগাবো কিভাবে, না একটা কয়েল এ যে কয়েলটা সেটা আসবে এখান থেকে, ধরো আর ওয়াইটাকে নিলাম আমি। আর আরেকটা কয়েল হচ্ছে এই বি কয়েলটা, বি কয়েলটাকে নিচ্ছি এখান থেকে একটা, আর নিচে থেকে একটা, পড়ে আসবে এগুলো। কেমন, কারো বুঝতে অসুবিধা আছে নাকি? যে ভোল্টেজ কয়েল দুটোর কথা আমি বললাম, যে একটা ভোল্টেজ কয়েল ভি আর ওয়াই, একটা ভি আর বি কে আমি নেবো, দেখো সেম ভোল্টেজ কয়েল দুটোকে আমি এইভাবে নিয়েছি। এবং মাথায় রাখতে হবে যে এই কয়েল দুটোর একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের ব্যাপার আছে। যদি আমি এইটা কারেন্ট কয়েলের অ্যাক্সিস ধরি, তাহলে কয়েল এ তার সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, মানে +30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে বলতে গেলে। আর কয়েল বি তার সাথে -30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এই যে এইটা বলছি, এই অ্যাঙ্গেলটা কিন্তু মাথায় রাখবে, কারণ হচ্ছে এই পরবর্তীকালে আমরা আমরা যেটা এরপর করবো, কারণ হচ্ছে এর সঙ্গে কাঁটাটাকে লাগাবো, যেমন করেছিলাম ওখানে দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কয়েল ছিল, তার সাথে আমরা পয়েন্টারটাকে লাগিয়েছিলাম, এখানেও তাই করবো, পয়েন্টারটাকে ওটার সাথেই লাগাবো। কাজেই মাথায় রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু ঘুরবে, এই জিনিসটা এদিকে বা এদিকে রোটেট করবে, টোটাল অ্যারেঞ্জমেন্টটা। কিন্তু কখনোই দুটো অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল নেই, এইভাবে রয়েছে, অর্থাৎ একটা 30 তো আর একটা 30। অ্যারেঞ্জমেন্টটা পুরো ক্লিয়ার, বোঝা গেছে? কারো কোনো জায়গায় প্রবলেম থাকলে একটু বলবে। দিস ইজ ইওর কারেন্ট কয়েল। পুরো কোয়েল দুটো লাগিয়েছেন, তারপরে হ্যাঁ স্যার, যেটা এখনই লাল রঙের ড্র করলেন এই হুম নিচেকার হুম হুম। অংশ বলুন। বলো বলো, আমি বলো, বুঝলাম না। স্যার, যে নতুন ছবি দুটো কোয়েল দুটো যে 30 ডিগ্রি 30 ডিগ্রি করে লাগিয়েছেন, তা হুম, কোয়েল দুটো যেভাবে কানেক্ট করেছেন সেই দুটো একটু বলুন। কানেকশনটা বলবো? হ্যাঁ হ্যাঁ স্যার, কানেকশনটাই বলুন। আচ্ছা, দেখো আমি প্রথম এই ছবিটা দেখো, এই ছবিটা বুঝতে পেরেছো? আমার আর ওয়াই বি তিনটে ফেজ ছিল, মিটারটার কনফিগারেশন হচ্ছে আর ফেজটাকে পুরো ভেতরে কারেন্ট কয়েল দিয়ে পাস করে দেবো, অর্থাৎ দিস উইল বি মাই কারেন্ট কয়েল, আই আর যেটা দিয়ে ফ্লো হচ্ছে, উপরে টোটাল রেড কালারটা, ক্লিয়ার? আর একটা ভোল্টেজ কয়েল দেখো কার সাথে কানেক্টেড, ভি আর ভি ওয়াই, তার সাথে রেজিস্ট্যান্স দিয়ে কানেক্টেড। তো দেখো কয়েল এ, দেখো এটা ভি আর আর ভি ওয়াই, তার সাথে দেখো রেজিস্ট্যান্স দিয়ে কানেক্টেড, ভি ওয়াই, দিস ইজ মাই ভিবি এন্ড দিস ইজ মাই ভি আর। দেখো এই তো একটা কয়েল কানেক্টেড হচ্ছে, দেখো আর এবং ওয়াই এর মধ্যে উইথ রেজিস্ট্যান্স দিয়ে। রেজিস্ট্যান্সে তুমি যদি নাম দাও তাহলে দেখো ক্লিয়ার, পিকচারটা ক্লিয়ার হবে। এটা যদি আর ওয়ান, এটা যদি আর টু হয়, তাহলে দিস ইজ ইওর আর ওয়ান এন্ড দিস ইজ ইওর আর টু। দেখো ছবিটা মেলাও এবার তুমি। হ্যাঁ হ্যাঁ, এবার স্যার বুঝতে পারলাম। হ্যাঁ, আরেকটা কয়েল, আরেকটা ভোল্টেজ হচ্ছে দেখো ভি আর এর মধ্যে একটা, আর ভি ওয়াই এর মধ্যে রেজিস্ট্যান্স দিয়ে একটা, এই তো ব্যাপার। ঠিক আছে, তো এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। এবং শুধু তাই নয়, আমরা এরপর আর কি করছি,
যে এইটা যেটা আছে, যা আছে আছে, হ্যাঁ, দুটোই কিন্তু আমি পিওর, মাথায় রাখতে হবে R1 and R2 মাস্ট বি অফ মেড অফ পিওর রেজিস্ট্যান্স। কারণ এরা যদি আবার এদের মধ্যে কোনো ইন্ডাকটিভ প্রপার্টি ঢুকে যায়, তাহলে কিন্তু এদের মধ্যে ফেজের ডিসব্যালেন্স চলে আসবে। গতকালকের যেটা আগের দিনে যেটা করেছিলাম, ওখানে তো একটা রেজিস্ট্যান্স দিয়েছিলাম, একটা পিওর ইন্ডাকটেন্স দিয়েছিলাম। আজকে যেটা করছি দুটোই কিন্তু আমি পিওর রেজিস্ট্যান্স দিচ্ছি, এবং অ্যাঙ্গেলটা কিন্তু এরকম রেখেছি, এটা মাথায় রাখতে হবে। আর কি করছি, আমি এটার সাথে কাঁটা কানেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, একটু মোটা করে দিই কাঁটাটা। হ্যাঁ, যেহেতু ছবিটা বেঁকে গেলাম, ওই জন্য ছবিটাকে এরকম করে দিলাম। ধরো এটা হচ্ছে আমার কাঁটা, যেটা মুভ করবে, কাঁটাটা। তো এইটা হচ্ছে আমার স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট। এবং আমি ধরে নেব যে ধরো যখন লোডটা আমি কানেক্ট করে দিয়েছি, তখন কাঁটার আমার কিছুটা কাঁটা রাইটে শিফট হয়েছে। তো সেই ছবিটাকে এবার আমি আঁকছি এই জায়গাটা মুছে। হুম, এইটা মুছে ভুল হলো, এটা ছিল ছিল, ঠিক আছে। তো এই অ্যারেঞ্জমেন্টটাকে আমি একটু শিফট করে দিচ্ছি। এই টোটাল অ্যারেঞ্জমেন্টটা মনে করো ডান দিকে শিফট হয়েছে। হ্যাঁ, তার মানে এই হচ্ছে তোমার জিনিসটা হবে। তাও আরো শিফট করতে হবে। এটা মনে করো পয়েন্টার কাঁটা, তার আগের পজিশন থেকে, মিডল পজিশন থেকে সে এখন আলফা ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেছে। বুঝতে পেরেছো? টোটাল স্ট্রাকচারটা মনে করো ডান দিকে শিফট হয়ে গেল। তো ডান দিকে শিফট হয়ে যাওয়া মানে ও কিন্তু আলফা ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গেছে। এইটা ছিল তোমার কয়েল এ, এটা ছিল তোমার কয়েল বি। কানেকশন যা ছিল ছিল, কানেকশনটা আমি এখন আঁকছি না, থাক। তোমরা শুধু আমাকে এটা বলো যে এই মোমেন্টে অ্যাক্সিস সাথে অ্যাঙ্গেল গুলো কত। অর্থাৎ ইফ দিস ইজ ইওর অ্যাক্সিস, এইটা যদি তোমার অ্যাক্সিস হয়, তাহলে কয়েল এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, এখন এই অ্যাঙ্গেলটা এখন কত হয়েছে? আগে ছিল 30 ডিগ্রি, এখন কত হয়েছে তোমাকে অ্যাঙ্গেলটা বলো তো। আগে ছিল 30 ডিগ্রি, এখন হচ্ছে আলফা, আলফা অ্যামাউন্ট আরো ওইদিকে শিফট হয়েছে। তাহলে হোয়াট ইজ দিস অ্যাঙ্গেল? বুঝতে পারছো না? হ্যাঁ, দেখো এইটা ছিল আগের পজিশন। হুম, এটা ছিল আগের পজিশন। এই অ্যাঙ্গেলটা ছিল 30, এক্স্যাক্টলি। আগে ছিল 30 ডিগ্রি, এবার আরো আমি আলফা পরিমাণ ওইদিকে 30 শিফট প্লাস করে দিচ্ছি, আলফা। অর্থাৎ নিউ অ্যাঙ্গেল ইজ সামথিং লাইক দিস। তো টোটাল অ্যাঙ্গেল ইজ 30 প্লাস আলফা। অর্থাৎ অ্যাক্সিসের সাথে এ যে অ্যাঙ্গেলটা করবে, এটা ধরো অ্যাক্সিস, অ্যাক্সিসের সাথে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে, দিস অ্যাঙ্গেল ইজ নাও 30 ডিগ্রি প্লাস আলফা। এন্ড এই আর এই নিচের অ্যাঙ্গেলটা কত? নিচের অ্যাঙ্গেল যেটা কমে এসেছে এখন, এটা এটা সরা মানে এটাও এটাও ধরো কমে আসবে এরকম। তাহলে এই ছোট অ্যাঙ্গেলটা কত, নিচের অ্যাঙ্গেলটা? আলফা ডিগ্রি কমে যাবে। 30 ডিগ্রি মাইনাস আলফা। টোটাল অ্যারেঞ্জমেন্ট যদি আমার আলফা অ্যাঙ্গেল শিফট হয়, মানে মিটারের কাঁটা যদি আলফা অ্যাঙ্গেল শিফট হয়, দিস মাই 30 প্লাস আলফা, দিস মাই 30 মাইনাস আলফা। ব্যাস এইটুকু মাথায় রাখো, আর কিছু মাথায় রাখতে হবে না। এবার বাকিটা খুব সোজা। যা হয় আগের দিন যা যা করেছিলাম তাই করব। যদি বলি টর্ক এ, এটা এ কয়েলটা কতটা টর্ক পাবে, না এ কয়েলটা টর্ক পাবে হচ্ছে, এ কয়েলের ভিতর দিয়ে কি কি কারেন্ট যাচ্ছে? দেখো এ কয়েলের সাথে এগুলো কানেক্টেড ছিল। সরি। আর বি কয়েলের সাথে এগুলো কানেক্টেড ছিল। এ কয়েলের সাথে কে কে কানেক্টেড? ভি আর ওয়াই। হ্যাঁ, তাহলে বলো ভি আর ওয়াই ইনটু, এর ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে? আই আর ইনটু
এবার দুটো কস, একটা হচ্ছে ভি আর আই এর মধ্যে কস, একটা হচ্ছে ওর নিজের ভিতরের কস। দেখো ভি ভি আর ওয়াই আর আই আর, ভি আর ওয়াই আর আই আর এর মধ্যে অ্যাঙ্গেল কত? ভি আর ওয়াই আর আই এর মধ্যে অ্যাঙ্গেলটা কস 30 ডিগ্রি মাইনাস থিটা। বুঝা গেছে? ভি আর ওয়াই আর আই এর মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি মাইনাস থিটা। আর এই নিচে কতটা শিফট হয়ে গেছে, এটা আগের দিনের যা করেছিলাম সেম সেম কনসেপ্ট। এই তো, কারো বুঝতে সমস্যা থাকলে একটু বলবে। কয়েল এটাকে দেখো, কয়েলের এর ভিতর দিয়ে ভোল্টেজ পাচ্ছে ভি আর ওয়াই, কারেন্ট যাচ্ছে আই আর, তাহলে ভি আর আই এর মধ্যে যে নতুন অ্যাঙ্গেল 30 - θ তার কস, আর হচ্ছে ও নিজে যতটা শিফট হয়ে গেল তার কস। একইভাবে বি কয়েল কত টর্ক পাবে বলো, ভোল্টেজটা কত লিখবো? VRB। এক্স্যাক্টলি। বি ভি এইটা বি কয়েলের সাথে কে কে অ্যাসোসিয়েটেড দেখো, বি কয়েলটার সাথে ভি আর আর ভি ওয়াই, এই সরি ভি আর বলছি ভি বি, ভি আর ভিবি, ব্লু কালার আর রেড কালার। তার মানে হচ্ছে আমি লিখবো এটা ভি আর বি, মানে এইটা আই আর যেমন আছে তাই থাকবে আই আর। এবার দেখো এই অ্যাঙ্গেলটা কত, ভি আর বি আর আই আর এর ভিতরে অ্যাঙ্গেলটা কত, না 30 cos ডিগ্রি 30 প্লাস ডিগ্রি প্লাস থিটা, একদম। cos 30 ডিগ্রি মাইনাস আলফা। আর হচ্ছে এ কত অ্যাঙ্গেল করেছে সিস্টেমের সাথে বি কয়েলটা। এবং দেখো এই দুটো কয়েল টাও এ এবং টাও বি একটা ইকুয়াল অ্যামাউন্টে টর্ক পেয়ে তবেই কারণ একটা জায়গায় ফিক্সড পজিশনে দাঁড়িয়েছে। যদি ফিক্সড মানে পজিশনে ওরা দাঁড়িয়ে থাকে দুজনেই তো একে অপরকে সমান মানে কন্ট্রোলিং টর্ক একটা, প্রডিউস করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য পাওয়ার ফ্যাক্টর মিটার ক্ষেত্রে কোনো স্প্রিং লাগে না, জানো তো? কোনো স্প্রিং ইজ নট নেসেসারি। একটা হালকা স্প্রিং দেওয়া থাকে, যেটা তুমি যখন সাপ্লাই বন্ধ করে দেবে কাঁটাকে যেন আবার মিডল পজিশনে দাঁড় করায়, তার জন্য খুব একটা হালকা স্প্রিং থাকে। কিন্তু কাঁটা যতটা নড়বে তার জন্য কোনো স্প্রিং পিছন থেকে টেনে ধরার মতো স্প্রিং নয়, ওটা খুব হালকা স্প্রিং থাকে। অ্যাকচুয়ালি কাঁটাটা কোন পজিশনে দাঁড়াবে, একজন ডিফ্লেকশন টর্ক প্রডিউস করছে, তো আর একটা কয়েল দেখো কন্ট্রোলিং টর্ক প্রডিউস করছে, দুজন সমান হয়ে গিয়েই কাঁটার একটা ফিক্স পজিশনে দাঁড়াচ্ছে। সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো? বেশ, যদি হয় তাহলে এইটার সাথে এইটা সমান। আচ্ছা ভি আর ভি বাই এরা দুটো সমান, ম্যাগনিটিউড দুজনই তো সেম, এর যা ম্যাগনিটিউড এর তার সেম ম্যাগনিটিউড। যেহেতু ব্যালেন্স লোড, আগেই বলছি লোডটা কিন্তু আমার ব্যালেন্স লোড, ব্যালেন্স লোড না হলে এই পাওয়ার ফ্যাক্টর মিটার কাজ করবে না। তো যদি তাই হয় তাহলে দেখো এইটা আর এইটা সমান, মানে আমি দুটোকে ভি বলতে পারি আর আই দুটোকে আই বলতে পারি। অর্থাৎ ইকুয়েশনটা এরকম বলতে পারি যে ভি আই cos of 30 ডিগ্রি প্লাস থিটা cos of 30 ডিগ্রি মাইনাস আলফা ইকুয়াল টু ভি আই, মানে এটাও ভি আই বলছি এটাও ভি আই বলছি, সেম আছে ভি আই কিন্তু উপরে যা আছে cos 30 মাইনাস থিটা আর cos 30 প্লাস আলফা। এইটাকে আগে লিখেছি, এটাকে পরে লিখেছি। হুম? এবার যা হয় ভি আই কেটে গেল, কেটে গেল। এবার এই যে cos a cos b আর এদিকেও cos a cos b, প্রচন্ড বড় জটিল ক্যালকুলেশন হবে, মানে এটাকে তুমি সিম্পলিফাই করতে প্রচন্ড জটিল ক্যালকুলেশন হবে, চোখে দেখা দেখি পরিষ্কার মনে হচ্ছে না। দেখো 30 ডিগ্রি প্লাস থিটা 30 ডিগ্রি প্লাস আলফা, 30 ডিগ্রি মাইনাস আলফা 30 ডিগ্রি মাইনাস থিটা, দেখে কি মনে হচ্ছে? এত ঝামেলা আমার যাওয়া দরকার নেই, এরপরে তুমি এই লাইনটা আরামসে লিখে দিতে পারো, এত কিছু ডেরিভেশন ছবি আঁকা ক্যালকুলেশন লেখার পর তুমি এইটার পর এটা লাইনটা লিখে দিতে পারো। এত আননেসারি আজে বাজে ক্যালকুলেশন দরকার নেই, বিশাল জটিল হবে, দু পাতা পড়ে যাবে এইটাকে সিম্পলিফাই আনতে। চোখে দেখেই বোঝা যাচ্ছে 30 ডিগ্রি প্লাস থিটা 30 ডিগ্রি প্লাস আলফা, 30 - আলফা 30 - থিটা, তাহলে অবশ্যই আলফা ইকুয়াল টু থিটা। আলফা ইকুয়াল টু থিটা মানে যা ফেজ অ্যাঙ্গেল হবে কাঁটা ততটা শিফট হবে, আগের দিনের মতোই যা যতটা ফেজ অ্যাঙ্গেল হবে কাঁটা ততটা শিফট হবে। যদি ফেজ অ্যাঙ্গেল তোমার হয়, যদি তোমার ফেজ অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হয় অর্থাৎ পিওর রেজিস্টিভ থাকে, তাহলে দেখো পাওয়ার ফ্যাক্টর হবে 1, সেক্ষেত্রে কাঁটাটা দাঁড়াবে এরকম পজিশনে, আমি এটাকে লিখবো 1, কাঁটাটা এই পজিশনে দাঁড়াবে পুরো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে, আলফাটাও 0, মানে পুরো এই জায়গাটা দাঁড়াবে, পাওয়ার ফ্যাক্টর 1।
আর যদি আমার থিটা পাওয়ার ফ্যাক্টর যদি 0 হতে হয় তাহলে থিটাকে 90 ডিগ্রি হতে হবে, মানে প্লাস প্লাস মাইনাস 90 90। ডিগ্রি টু মাইনাস 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমি ইয়ে করবো, ডায়ালটাকে এইভাবে প্লেস করব, হাফ সার্কেলে ডায়াল প্লেস করব। এইটাকে বলবো 0 ল্যাগ, এইটাকে বলবো 0 লিড। ব্যাস, মিটে গেল, পারফেক্ট মিটার। কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো। ঠিক আছে। তো তোমাদের সিলেবাসে এই দু রকম পাওয়ার ফ্যাক্টর মিটার আছে। পরীক্ষার প্রত্যেক বছর প্রায় যে কোনো একটা পাওয়ার ফ্যাক্টর মিটার আসে, এটা এসে থাকে প্রায়, মানে ম্যাক্সিমাম বছরগুলোতেই দেখেছি। দুটোই সোজা, সিঙ্গেল ফেজটাও ওরকম, এই থ্রি ফেজটা আরো, আমার তো মানে থ্রি ফেজটা বেশি সোজা, কেন এখন চোখের দেখা দেখে পরিষ্কার হয়ে যায়, ক্যালকুলেশনের ঝামেলা কম আছে। তো সেই কারণে এই মিটার দুটো রেডি রাখবে, যে কোনো মিটার একটা মিটার আসতে পারে, এই দুটো সিলেবাসে আছে। স্যার জাস্ট এতটুকুই লিখবো তো? হ্যাঁ একদম, এটা লিখে কনক্লুশন, আমি তো কথাবার্তাগুলো মুখে বলছি, কথাবার্তাগুলো শুধু ইংরেজি তোমাকে একটু আধটু করে লিখতে হবে, বাকি সবই একই। আচ্ছা, এবারে কিছু কাজের কথা বলি। সেটা হচ্ছে যে তো 1 নম্বর, তোমাদের আমি মনে হয় কালকে আমি থাকছি না, মানে কালকে আমাকে একটু ডাক্তারখানা দিতে হবে। তো সেই কারণে আমি কালকে যেতে থাকছি না, কালকে আমি আজকে ক্লাসটা আরেকটু আমি টেনে নিচ্ছি। হ্যাঁ, ওই ডিজিটাল মাল্টিমিটার আমি এখন করি, তো ওটা আগে পড়িয়ে দিয়ে এইটা তাহলে শুরু হলে আমি এই লেখাটা মুছছি। স্যার বলো বলো। কাল মিটিং এ স্যার ওই মেকানিক্যাল একটা সাবজেক্ট আছে আমাদের, ওইটা স্যার সম্পর্কে কিছু স্যার আলোচনা হলো? এখনো তো স্টার্টই হয়নি, সব শেষের দিকে হয়ে গেল। শেষের দিকে হয়ে গেল, তার থেকে বড় কথা হচ্ছে এই মাসে শেষকালে ইন্টারনাল, আমি বলতে আর ভুলে ওইখানে গেছিলাম। ওই এই মাসে শেষে? 27, 28, 29, 30 এই 4 দিনের মধ্যে ইন্টারনাল হবে। মেকানিক্যালের পেপারটা তোমাদের খুব সম্ভবত 10 নম্বরের পেপার, ঠিক আছে। স্যার হয়তো, আমি স্যারের সঙ্গে একটা আলোচনা করে নিচ্ছি, স্যার তোমাদের পড়িয়ে তারপরেই পরীক্ষাটা নেবেন, সেই পরীক্ষাটা একটা পরীক্ষা কিন্তু পজ রাখা যায়, কোনো অসুবিধা নেই। আমারও তাই, তোমাদের যেরকম আছে না মেকানিক্যালের একটা ইলেকট্রিক্যালের মানে তোমাদের একটা মেকানিক্যালের পেপার আছে যেটা এসডি স্যার পড়াবেন, এবং সেইটা পজ হয়ে রয়েছে, মানে এখন ক্লাস হয়নি। সেম মেকানিক্যালের আমার একটা পেপার আছে, মানে মেকানিক্যাল থার্ড ইয়ারদের আমার একটা পেপার আছে, মানে মেজারমেন্টারি টাইপের পেপার। তোমাদের সিলেবাস সেম নয়, সেম সিলেবাস আমরা একসঙ্গে পড়াতে হয়। একটু আলাদা সিলেবাস, ওইটাও পড়া আছে, ওই সাবজেক্ট আমি এখন স্টার্ট করতে পারিনি। মানে তোমাদের এই সিলেবাসটা, তোমাদের এই চ্যাপ্টারটা, যে চ্যাপ্টারটা রানিং, এই চ্যাপ্টারটা আর দুদিন, দুদিন না, আর একদিন, আজকে তো এটা পড়ে দিচ্ছি ডিজিটালটা, আর একটা টপিক পড়ে থাকছে, সেটা মানে পরের দিন হলে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপর শুধু এনার্জি মিটার পড়ে থাকবে, ওটা আমি ওটা 1 সপ্তাহ লাগবে, মানে 5 দিন লাগবে। মানে তোমাদেরও সামনের সপ্তাহ গেলে জানুয়ারি মাসে সিলেবাস কমপ্লিট, তোমাদের সিলেবাস কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদের জায়গায় আমি ওদের কাজটা শুরু করবো, ওই মেকানিক্যাল ওদের কাজটা। হ্যাঁ, এবং ইন্টারনালি এখন ভয় পাওয়ার কিছু না, আমি স্যারের সঙ্গে আলোচনা করছি, দরকার হলে তোমাদের ওই এই সাবজেক্টটার ইন্টারনাল পরীক্ষাটা একটু স্থগিত রাখবো, স্যার ফেব্রুয়ারি মাসে নিয়ে নেবো, ঠিক আছে, ভয়ের কিছু নেই। আর স্যার ক্লাসটা এক্সামটা অনলাইনে হবে না অফলাইনে হবে? এই ইন্টারনাল তো অনলাইন, আর স্যার এক্সাম, আর স্যার ফাইনাল এক্সাম কবে হবে কোনো আইডিয়া? মার্চে, মার্চের ফার্স্ট উইক, মার্চ মাসে। তোমাদের ওই মেকানিক্যালের পেপারটা নিয়ে আগে বলছি ভয় খেও না, আগে বলছি ওটা একদম ভয় খাওয়ার কিছু নেই। আমি আগে আমার তোমার এই সিলেবাস এটা শেষ করে দিই, তারপর স্যার কবে নেবেন দেখবো, যখন স্যারের সঙ্গে আমি আলোচনা করতে পারি মেকানিক্যাল নোট আমিও নিতে পারি। ওটা যা তোমাদের আইসি ইঞ্জিন, ফোর স্ট্রোক, টু স্ট্রোক ইঞ্জিন ওইসব আছে, যেগুলো মানে ওগুলো আমাদেরও পড়া। যদি আমি স্যারের সঙ্গে আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে, স্যার যদি বলে যে না দীপক তুমি পড়িয়ে দাও, তাহলে আমি পড়িয়ে দিতে পারি, সেটা আমি স্যারের সঙ্গে আলোচনা করবো। বা তুমি স্যার স্যার কবে পড়াবেন, যদি স্যার পড়ান তাহলে স্যারই পড়াবেন, অসুবিধা নেই। আগে তোমাদের এই সামনের সপ্তাহে আমি এই সাবজেক্টটা শেষ করি। ইন্টারনাল নিয়ে ভয় খাওয়ার কিছু নেই। আচ্ছা, তো বলেই দিই, যখন ইন্টারনালের কথা হচ্ছে, ইন্টারনাল পরীক্ষা উইল বি অর্গানাইজড বিটুইন, মানে ফার্স্ট ইন্টারনাল 27 টু 30 জানুয়ারি,
ফার্স্ট ইন্টারনালটা। আর সেকেন্ড ইন্টারনালটা এইরকমই ফেব্রুয়ারি মাসে। ওটা এখন থাক, উইল বি অনলাইন মোডে হবে। এমসিকিউ হবে না, এমসিকিউ নাকি পেন অ্যান্ড পেপারে হবে, মানে তোমরা ঘরে বসে পরীক্ষা দেওয়ার কোশ্চেন পাঠিয়ে দিলাম, ঘরে বসে পরীক্ষা দিয়ে তোমরা স্ক্যান করে আমাদেরকে ওই উত্তরপত্রগুলো ইমেল করবে। এরকম হতে পারে, অথবা অনলাইনে এমসিকিউ পরীক্ষাও হতে পারে, যেরকম একটা পরীক্ষা নিয়েছিলাম আমি। সেটা কি হবে এখন সেটা মিটিং এ ঠিক হয়নি, মিটিং যেটা ঠিক হবে হবে। আমি আগে সিলেবাসটা বলে দিই আমার সাবজেক্টের জন্য, মেজারমেন্টের জন্য। সিলেবাস হচ্ছে প্রথম চ্যাপ্টারটা মানে ইনস্ট্রুমেন্টেশনের বেসিক গুলো, ইনস্ট্রুমেন্টেশনের বেসিক যে টার্মিনোলজি গুলো আছে সেই চ্যাপ্টারটা নেবো, ঠিক আছে। পিএমএমসি মিটার, মুভিং আয়রন মিটার, এই দুটো। আর নেব হচ্ছে এর আর কোন সাথে তো চ্যাপ্টার নেব? ডায়নামোটাও ছিল, এমআই এর সাথে হ্যাঁ তো হ্যাঁ, ডায়নামোটাও ছিল। ডায়নামো ডায়নামো, হ্যাঁ হ্যাঁ, ডায়নামো মিটার ওই একসঙ্গে, ওই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা। আর হচ্ছে তোমার ইয়ে, এরপর পাওয়ার ফ্যাক্টর চ্যাপ্টারটা, এই পাওয়ার না না, চ্যাপ্টারটা ছিল। পাওয়ারটা ওটাই বলছি, ওই ওই তিনটেই নেবো ব্যাস, মানে ওয়াট মিটার। এই তিনটে চ্যাপ্টার আমি ফার্স্ট ইন্টারনালের মতো নেবো, ঠিক আছে। দরকার এটা ছবি তুলে নাও, ছবি তুলে ইয়ে তৈরি করে দেবো, মানে স্ক্রিনশট নিয়ে নাও, যে কোথাও পোস্ট করে দেবো তোমাদের নিজেদের। 20 নম্বর ইন্টারনাল, 45 মিনিট লেখার জন্য টাইম, 15 মিনিট হচ্ছে আপলোড করার জন্য টাইম, বোধ হয় যদি আমাদের ইয়ে টাইপ হয়। এমসিকিউ না হলে হচ্ছে তোমার ছবিটা স্ক্যান করে আপলোড করতে হবে, তার জন্য 15 মিনিট টাইম, টোটাল 1 ঘন্টা টাইম থাকবে। আর পার ডে মানে দুটো করে পরীক্ষা হবে, মানে ধরো সকালে একটা পরীক্ষা হলো তো বিকালে একটা পরীক্ষা হবে। বেশ, এটা রাখলাম, এটা মুচ্ছি। মেকানিক্যালটা নিয়ে আমি স্যারের সাথে কথা বলছি, ঠিক আছে, ওটা করা যায় দেখছি। স্যার কি ঘটনাটা বলতো, মেকানিক্যালের স্যার একা, মানে মেকানিক্যালে তোমরা জানো দুজন এফএকটিভ, আমাদের কলেজে দুজন শিক্ষক, এফেক্টিভ শিক্ষক, একজন ভৈরব স্যার, একজন হচ্ছে তোমাদের এসডি স্যার। এসডি স্যার পুরো থার্ড ইয়ারের ক্লাসটা পুরো স্যারের একা, ভৈরব স্যারের পুরো সেকেন্ড ইয়ারের ক্লাসটা একা। ওনারা দুজন তুমি বলো, ওনাদের নিজের সাবজেক্ট হচ্ছে আবার আমাদের সাথে কখন পড়াবে না, সেরকম কিছু শুনে নিবে। হ্যাঁ, এবং সেম কারণে আমিও আমার কাছে দুটো ক্লাস অ্যালোকেট বিকেলে আমার কাজটা এক্সট্রা, যে সব নিয়ে আমি মেকানিক্যালের আমার যে ব্যাপারটা আছে ওটা আমি স্টার্ট করতে পারি না। এরকম ব্যাপার আছে। যাই হোক, কি বললাম, নেক্সট হচ্ছে তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিজিটাল মাল্টিমিটার। তো ডিজিটাল মাল্টিমিটার এই জিনিসটা কম বেশি সবাই তোমরা দেখেছো, দেখেছো মানে হয়তো দেখেছো, যেখানে মোবাইলের দোকানে বলো, ইনস্ট্রুমেন্ট বলো, ল্যাবে বলো, এ বলো, সব জায়গায় তোমরা ডিজিটাল মাল্টিমিটার সবাই হচ্ছে দেখেছো। এই ডিজিটাল মাল্টিমিটারে কি হচ্ছে, মানে কি করা যায়, তোমরা একটু জিজ্ঞেস করছি যে কি করা যায় ডিজিটাল মাল্টিমিটার, এনিওয়ান ক্যান আনসার। স্যার ভোল্টেজ কারেন্ট মাপা যায়, আর কি বলছি তো, রেজিস্ট্যান্স মাপা যায়। ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স, মানে মেনলি ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স এই তিনটে মাপা যায়। এরপরও আরো বেশ কিছু জিনিস মাপা যায়, যেগুলো হচ্ছে ওটা অ্যাক্সেসরি হিসেবে দেওয়া থাকে। কিছু মানে মাল্টিমিটার বিভিন্ন দামের ভিতরে হয়, আমি বলে দিই ক্লাসিফিকেশন বলে দিই আগে মাল্টিমিটারের। Multimeter may be classified according to section. One is your digital and another one is your analog. অ্যানালগ যে মাল্টিমিটার, তাতে শুধুমাত্র তিনটে জিনিস মেজার করা যায়, ভোল্টেজ দেখা যায়, কারেন্ট দেখা যায়, আর রেজিস্ট্যান্স দেখা যায়, আর কিছু দেখা যায় না। ডিজিটাল মাল্টিমিটার দু রকম পাওয়া যায়, একটা হচ্ছে বেসিক লেভেলে বেসিক মিটার, একটা হচ্ছে অ্যাডভান্স মিটার। বেসিক লেভেলের যে ডিজিটাল মাল্টিমিটার, তাতে কি কি মেজার করা যায়, ভোল্টেজ মেজার করা যায়, কারেন্ট মেজার করা যায়, রেজিস্ট্যান্স মেজার করা যায়, আর হচ্ছে কন্টিনিউটি অ্যাক্সেসরিজ হিসেবে কন্টিনিউটি মেজার করা যায়। এই দুটো, এই চারটে মেনলি। আর ডিজিটাল মাল্টি অ্যাডভান্স লেভেল যদি হয়,
যেখানে হচ্ছে ভোল্টেজ আছে, কারেন্ট আছে, রেজিস্ট্যান্স মাপা যায়, ইন্ডাকট্যান্স মাপা যায়, ক্যাপাসিট্যান্স মাপা যায়, টেম্পারেচার মাপা যায়, কন্টিনিউটি মাপা যায়, ট্রানজিস্টরের এইচএফ মাপা যায়। ঠিক আছে, এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর, যে ট্রানজিস্টরটা তোমার গেন মানে বিটা গেন, যেটা বিটাটা আর কি, বিটাটা মাপা যায়। দেন তোমার ইয়ে করা যায়, কন্টিনিউটি বিটা হলো স্কোয়ার ওয়েভ জেনারেট করা যায়। তারপর হচ্ছে আরো প্রচুর কাজ করবে। হুম, অ্যাডভান্স লেভেলের মিটার। তোমাদেরকে বেসিক্যালি জানতে হবে এই মিটারটা, এবং জানতে হবে মানে ভেতরে কি আছে যন্ত্রপাতি কিচ্ছু জানতে হবে না, শুধু ব্লক ডায়াগ্রাম, যে এই হচ্ছে আর এই হচ্ছে, এই হচ্ছে এই হচ্ছে, তাই। শুধু ব্লক ডায়াগ্রাম লেভেলে আছে, ওই ব্লক ডায়াগ্রামটা আঁকতে হয়, তার সাথে ডেসক্রাইব করে দিলেই মিটার, আর কিছু করতে হবে না। এবং এই ডিজিটাল মাল্টিমিটার বেসিক লেভেলে যেটা, তো সেই বেসিক লেভেলের মিটারে তোমাদেরকে যেটা জানতে হবে, মেনলি আমি যেটা বললাম, ওই ব্লক ডায়াগ্রামটা জানতে হবে। আমি ব্লক ডায়াগ্রামটাকে আঁকছি, দেন দেখো। ঠিক আছে? যদি আচ্ছা, যখন বললাম এত কথা, দামগুলো বলে দিই। আর পাওয়াই যায় না, অ্যানালগ আর কেউ ইউজ করে না, পাওয়া যায় না। বেসিক লেভেলে দাম হচ্ছে 120 টাকা থেকে শুরু, আপ টু 900 টাকা অব্দি। অ্যাডভান্স লেভেলের মিটারের দাম শুরু হচ্ছে 800 টাকা থেকে শুরু করে, কত দূর যাবো গো, কেউ বলো একটু, বলো তো কত অব্দি যাবো মিটারের দাম, কেউ একটু বলো, যা মনে হচ্ছে বলো। স্যার 10,000 কত? 10,000 আমি ফিগারটা লিখছি, হ্যাঁ। স্যার 4,50,000 বলছে তো স্যার হবে। আমি একটা পেলাম ইন্টারনেটে হ্যাঁ, 13 লাখ। দেখো 13 লাখেরও আছে, 13 লাখের না, 13 লাখের পর ইয়ে রেঞ্জ করে দেবে, এটা মাল্টি মিটার বলে না, ওটাকে তখন ইয়ে মিটার বলতে হবে, মানে অবশ্যই টু আরএমএস মিটার, মানে আছে ওরকম আছে। হুম, এইসব মাল্টিমিটার হলে তার ডিসপ্লেটা তোমার ইয়ে ডিসপ্লে থাকবে না, মানে ব্ল্যাক এন্ড হোয়াইট ডিসপ্লে না, এই তুমি এই বলছো এগুলো সাইটার। এনার্জি অ্যানালাইসিস করে নাকি? হ্যাঁ, ওগুলো পুরো কালার, এলসিডি কালার, বড় ডিসপ্লে, টাচ স্ক্রিন আছে। যাক, এটা আমি বুঝছি। স্যার ফেজার ডায়াগ্রাম আর সব দেখাই বলছে। হ্যাঁ, ফেজার ডায়াগ্রাম দেখা যাবে, exactly। ফেজার ডায়াগ্রাম দেখতে 4.5 লাখের রেঞ্জে মিটারে ফেজার ডায়াগ্রাম দেখা যাবে। আমি যে মিটার ইউজ করেছি ম্যাক্সিমাম, তার দাম ছিল 72,000 টাকা। 72,000 টাকা মিটার আমি নিজে ইউজ করেছি, দীর্ঘদিন ইউজ করেছি ল্যাবে। যাই হোক, তো তোমার দেখা যায় ডিজিটাল মাল্টিমিটার জিনিসটা কি বলতে করে কাজ করে। 120 টাকা মিটার তো আমার কাছে আছে। আমার কাছে দুটো মিটারই আছে, একটা 120 টাকার মিটারটাও আছে, 900 টাকার মিটারটাও আছে। 900 টাকার মিটারটা আমি খুঁজে পাচ্ছি না, আমার কোথাও ভিতরে দেখতে হবে। 120 টাকার মিটারটা দেখাই, অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা দেখে নাও। এটা অনেকেই দেখেছো। এই মিটারটা অনেকেই হয়তো বাড়িতেও অনেকের আছে। এটা 120 টাকা বা ওরকম রেঞ্জের দাম। তো কিছুই না, এর মধ্যে অনেকগুলো ইয়ে আছে। মাল্টিমিটারের কাজ হচ্ছে, দেখো দুটো প্রোব আছে, দেখতে পাচ্ছ, একটা রেড কালারের প্রোব, একটা ব্ল্যাক কালারের প্রোব। তো এই যে প্রোব দুটো আছে, প্রোব দুটো দিয়ে তোমার বিভিন্ন জিনিস ফিল্টার করা যায়। যেমন হচ্ছে এইটা হচ্ছে অফ পজিশন আছে, আমি এটাকে যদি, তোমার লেখাগুলো হয়তো পড়তে পারছো না, এইখানটা দেখো, এখানে যে ডিসি ভোল্টেজ, এগুলো হচ্ছে ডিসি ভোল্টেজের রেঞ্জ, এই হচ্ছে এসি ভোল্টেজের রেঞ্জ। অর্থাৎ ডিসি ভোল্টেজের রেঞ্জ
আমি যদি 200 মিলি ভোল্টের মধ্যে মাপতে চাই তাহলে আমি নবটাকে এইখানটায় দেবো, এই নবটা, এটাতে 200 মিলি ভোল্টের ডিসি ভোল্টেজ মাপা যাবে। এখন কোনো দিনই বললে তো জিরো রিডিং দেখাচ্ছে। এইটাতে 2000 মিলি ভোল্টের রেঞ্জে দাঁড়িয়ে এটা 20 ভোল্টের রেঞ্জে তাহলে মাপা যাবে। 200 ভোল্টের মাপতে হলে এই রেঞ্জে দিতে হবে, তার থেকে বেশি যেত আপ টু 1000 ভোল্ট 1000 ভোল্ট অব্দি মাপতে হলে এই রেঞ্জে দিতে হবে। তো এটা দেখো বিভিন্ন মানে এইখান থেকে এই অবধি আমি ডিসি ভোল্টেজ মাপতে পারবো। এটা অফ পজিশন। নেক্সট হচ্ছে এটাতে দেখো এসি ভোল্টেজের পজিশন। দিস ইজ 200 ভোল্ট এসি, 750 ভোল্ট এসি। তোমাদেরকে এইটা দেখানোর কারণ হচ্ছে আমি যখন ব্লক ডায়াগ্রাম দেখাবো বুঝতে সুবিধা হবে। দেখো ডিসি সেকশনটা আলাদা, এসি সেকশনটা আলাদা। আবার এরপরে দেখো এই জায়গাটায় রয়েছে এসি ডিসি অ্যামমিটার। 2000 মাইক্রো অ্যাম্পিয়ার অব্দি হচ্ছে এই রেঞ্জ, 220 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে এই রেঞ্জ, আর 200 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে এই রেঞ্জ। এটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে। তারপর আছে 10 অ্যাম্পিয়ারের 10 রেঞ্জ। অ্যাম্পিয়ার। হ্যাঁ 10 অ্যাম্পিয়ার যেই তারপরে দিতে স্যার হবে আছে তখন এইচএফই। 10 অ্যাম্পিয়ারের রেঞ্জটা খুলে দিলেই এই নটটাকে এই পজিশন ছিল এই পজিশনে দিতে হবে। কারণ 10 অ্যাম্পিয়ার লাইনটা একটা বড় ফিউজ আছে, 10 অ্যাম্পিয়ার ফ্লো করাবো তুমি এই তারের ভেতর দিয়ে, মানে বুঝতে পারছো? তখন এই নটটা ছেড়ে সেকেন্ড নটে দিতে হয় তাহলে 10 অ্যাম্পিয়ারের রেঞ্জ হলে। তারপর আছে এইচএসি। এইচএসি মাপতে এইগুলো পরে মাপতে হলে আবার আগের পজিশনে দিয়ে দেবো, আর ওটাই পরে আসছি। সেগুলো হলো এসির এই সরি ডিসির অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার মাপার জন্য। এই মিটারটার প্রবলেম হচ্ছে এতে এসির অ্যাম্পিয়ার মাপা যায় না 100 মিটার মিটার। এসি ভোল্টেজটা মাপা যায়, এসি অ্যাম্পিয়ারটা মাপা যায় না। নেক্সট আছে দেখো ট্রানজিস্টরের বিটা এইচএসি। তারপর এইটা আছে তোমার স্কোয়ার ওয়েভ জেনারেশন। এগুলো এখন এই চায়না মিটার, বুঝতেই পারছো, এগুলো দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে কন্টিনিউটি মোড, অর্থাৎ আমার যদি কোনো কন্টেন্ট দেখতে হয় আমি এইগুলোকে টাচ করলে একটা আওয়াজ হবে, বাজার বাজবে, দেখাবে যে হ্যাঁ কত কন্টিনিউটি আছে। এইটা অর্থাৎ এটা ধরো মেটাল, এই মেটাল পজিশন নিলাম, যে আমি কন্টিনিউটি বুঝতে চাই যে হ্যাঁ দেখি এইটার সাথে দিয়ে কানেকশন আছে কিনা, এই যে কানেকশন পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে কন্টিনিউটি মেজারমেন্ট। নেক্সট আছে দেখো এই সেকশন হচ্ছে পুরো রেজিস্ট্যান্স। এটা হচ্ছে 200 ওহম, এটা 2000 ওহমের রেঞ্জ, এটা 20 কিলো ওহমের রেঞ্জ, এটা 200 কিলো ওহম, এটা 2000 কিলো ওহম। তো এই দিকটা হচ্ছে পুরো রেজিস্ট্যান্স মাপা। মেনলি ভি, আই আর আর এটাই মেন। এছাড়াও আছে এক্সট্রা আছে কন্টিনিউটি এক্সারসাইজ দেওয়া আছে, আর ট্রানজিস্টরের এইচএসি আর ইয়ে। ট্রানজিস্টর মাপার সময় ট্রানজিস্টর গুলোকে এইখানে লাগাতে হয়। এনপিএন আর পিএনপি লেখা আছে, মানে এনপিএন হলে তার এমিটার বেস কালেক্টর থেকে লাগাতে হবে, এদিকে কারেন্ট লাগাতে হবে, এই দেখে বিলটা মাপা যায়। এইটা হচ্ছে বেসিক লেভেলের মাল্টিমিটার। তোমাদেরকে এটা দেখানোর কারণটা হলো তোমাদেরকে দেখানোর কারণটা হচ্ছে যে তোমার মানে আমরা কিন্তু ব্লক ডায়াগ্রামটা জানবো এর ভেতরে কি আছে, আর এর ভেতরে তুমি যখন খুলে দেখাতে কি আছে কিছু বুঝবে না। ভেতরে একটাই শুধু সার্কিট বোর্ড আছে, পিসিবি রয়েছে, তো পিসিবিটা দেখে তুমি কিছুই বুঝবে না। যে তোমাকে যেটা বুঝতে হবে, তোমাকে যদি এটা কিভাবে কাজ করে তার একটু ব্লক ডায়াগ্রাম লেভেলে তোমাকে জানতে হবে, তার কিছু না। ঠিক আছে, তো চলো আমি ব্লক ডায়াগ্রামটাকে আঁকি। আর বলে দিই, কেউ কারো মনে প্রশ্ন হতে পারে স্যার 100, দেখো আমার কাছে এই যা যা কাজ করা যায় সেম কাজে 900 টাকার মিটারও আছে, দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে রিডিং। এ যারা রিডিং দেবে অন্য অন্য মানে ওর রিডিংটা আরো বেটার। ঠিক আছে, যে নবটাকে দেখলে আমি ঘোরাচ্ছি প্রথমেই হচ্ছে ওই নবটার ব্যাপারে জানতে হবে। এবং দেখো আমি এখানে যেটা দেখালাম ইনপুট দুটো প্রোব দেখিয়েছি, একটা লাল রঙের একটা কালো রঙের, দুটো তার। এইটা হচ্ছে ইনপুট প্রোব, অর্থাৎ এইটা হচ্ছে আমার ইনকামিং ইনপুট প্রোব, একটা লাল একটা কালো। ঠিক আছে, লাল রঙের যে মিটারটা এসেছে সেই মিটারটা এসে আসার পর আমি এটাকে বিভিন্ন রেঞ্জে নিয়ে চলে গেছি। তোমাদের তো এটা বেশি এতগুলো লাগবে না। এই একটা রেঞ্জ, এই একটা রেঞ্জ, এই একটা রেঞ্জ, এই একটা নব, এই একটা নব। ঠিক আছে, কি করলাম বলতো, উল্টো আঁকলাম, উল্টো এঁকে ফেলেছি। এই একটা নব, এই একটা নচ, এই একটা নচ,
এই একটা নচ, এই একটা নচ। উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স মাপার জন্য, ঠিক আছে। পরের নচটা হচ্ছে ভোল্টেজ এসি, তারপরে নচটা হচ্ছে ভোল্টেজ, সরি কারেন্ট এসি, কারেন্ট এসি, আইএসি, কারেন্ট এসি, তারপর হচ্ছে ভোল্টেজ ডিসি, তারপর কারেন্ট ডিসি, ব্যাস। তো এই রেজিস্ট্যান্স আর ভোল্টেজ, ব্যাস এই পাঁচটা রেঞ্জই পাবো, আর ভাবতে হবে না। এইটা চলে যাচ্ছে বাফার সার্কিট, না বাফার প্রথমেই নয়, একটা কনস্ট্যান্ট কারেন্টের সোর্স লাগবে। এটা হচ্ছে সিআই লিখলাম, হ্যাঁ। সিআই মানে কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স। লম্বা করে নিয়ে চলে গেলাম, কারণ সবার মধ্যেই কানেকশনটা দিতে হতে পারে, সবার মধ্যে লাগবে। ভোল্টেজ অ্যাম্পিয়ার গুলোর মধ্যে লাগবে। আচ্ছা, কনস্ট্যান্ট কারেন্ট সোর্স থেকে এখানে একটা লাইন ঢুকে গেল বাফারে, এর ভেতরে আছে তোমার অ্যাম্পলিফায়ার সার্কিট আছে, এর ভেতরে অ্যাম্পলিফায়ার সার্কিট আছে। এই সার্কিটটা এসে আউটপুট করেছে রেঞ্জ সিলেক্টরে, ঠিক আছে। রেঞ্জ সিলেক্টর এসেছে, এই একটা লাইন, 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 এক দুই তিন চার, এক দুই তিন চার পাঁচ, কত লাগবে না। প্রথম হচ্ছে এখানে দেখো দুটো করে নব দেখানো হচ্ছে, ঠিক আছে। এই দুটো করে নব দেখানোটা কারণ আছে, তোমাদের ওখানে খেয়াল করলে আমি যেটা দেখালাম, ধরো এক সাইডটা মানে একদিকের সাইডটা হচ্ছে ভোল্টেজ ডিসি, তার বিভিন্ন রেঞ্জ, নিচের দিকটা ছিল ওহম, তার বিভিন্ন রেঞ্জ। ওখানে যেটা করেছে এই মিটার যেটা করে একটাই নবের ভেতর দিয়ে দুটো মোড কন্ট্রোল করে। দেখো তোমরা দেখে বুঝতে পারছো যে এখানে হচ্ছে মোড সিলেকশন, এখানে হচ্ছে রেঞ্জ সিলেকশন। অর্থাৎ আমি কত রেঞ্জে নেব, কত রেঞ্জে নেব সেইটা কিন্তু সিলেকশন করা যায় এখান থেকে। এখানে একটা কাঁটা আছে, নব আছে, সেই নবটাকে বিভিন্ন পজিশনের সঙ্গে কানেক্ট করলে আমি বিভিন্ন ফাইনালি আউটপুটটা পাবো এখান থেকে। এটা একটা পাবো, আর ধরো গ্রাউন্ড গ্রাউন্ড টার্মিনাল থেকে সিগন্যাল আছে। দুটোকে নিয়ে এবার আমি এই দুটোকে নিয়ে আমি একটা যন্ত্রের মধ্যে ঢোকাবো, এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, যেটা আমি তোমাদের একবার বলেছিলাম হালকা করে, নামটা বলেছিলাম, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। সেখান থেকে হচ্ছে কাউন্টার, কাউন্টার থেকে ফাইনালি আসছে আমার সেভেন সেগমেন্টের। প্রথম কথা বলি, কনস্ট্রাকশনাল ফিচার অনুযায়ী দেখো দেখা যাচ্ছে দুটো নব দেখতে পাচ্ছ। এই একটা নব হচ্ছে মোড সিলেকশন, রেজিস্ট্যান্স দেবো নাকি ভোল্টেজ এসি নাকি ভোল্টেজ দিচ্ছি না কারেন্ট এসি, তার মোড সিলেকশন। আর এদিকে হচ্ছে রেঞ্জ সিলেকশন। অর্থাৎ দেখলে তোমরা যেরকম দেখালাম যে 200 মিলি ওহমের মধ্যে দিতে হলে একটা নবে লাগাতে হবে, 2000 মিলি দিতে হলে পরের নবটা লাগাবো। এখানকার এটা যেহেতু মানে তোমাদেরকে যখন ব্লক ডায়াগ্রাম ভাববে না, তখন তোমাকে এইভাবে ভাবতে হবে। এইটা দেখো, যেমন এই সাইড এই সেকশনটা পুরোটাই হচ্ছে তোমার ভোল্টেজ ডিসি, এটা 1000 ভোল্ট, এটা 200 ভোল্ট, 20 ভোল্ট। অর্থাৎ এই সেকশনটা যখন চলে গেছে তখন হচ্ছে অলরেডি
এই একটা মোড লেগে গেছে। তারপরে আমি বিভিন্ন রেঞ্জ সিলেকশন করছি। এখানে একটাই নবের টাকা, সেটাকে আমি দুভাবে দেখিয়েছি, আলাদা করে স্প্লিট করে। ঠিক আছে, এটাকে বলছে সিলেক্টর সুইচ। মানে এই আমি এখানে নাম দিচ্ছি S1 S2, প্রকৃতপক্ষে মিটার গুলোতে S1 আর S2 সিঙ্গেল ডিভাইস সুইচিংটা করে। তারপর হচ্ছে প্রথমে দেখাই রেজিস্ট্যান্স চেক করে মাপছে। রেজিস্ট্যান্স যদি দুটো টার্মিনালের মধ্যে মাপতে হয়, আমরা কি জানি, আমরা রেজিস্ট্যান্স কিছুদিন আগে রেজিস্ট্যান্স মাপেছি, দেখেছি কি একটা কারেন্ট পাঠাতে হয়, তাই তো? কারেন্ট পাঠিয়ে কতটা ভোল্টেজ কতটা কারেন্ট দেখতে হয়, তার মধ্যে এবার ভি বাই আই করে আমরা পাই। এখানে আমরা যেটা করব, আমরা ধরো যে রেজিস্ট্যান্সটাকে আন্ডার টেস্টিং এ নিচ্ছি, ধরো এটা রেড কালার লাইনটা, এটা ব্লু কালার লাইন, ব্ল্যাক কালারের লাইনটা, অথবা সব দুটো, তার মাঝখানে তো আমরা রেজিস্ট্যান্সটাকে লাগাবো মেজার করার জন্য। আমি কি করব, এইখান দিয়ে একটা কারেন্ট পাঠিয়ে দেবো, এই সার্কিটের ভেতর দিয়ে একটা কারেন্ট পাঠিয়ে দেবো। হ্যাঁ, সেই কারেন্ট পাঠানোর সময় যখনই একটা কনস্ট্যান্ট কারেন্ট এখান দিয়ে পাঠিয়ে দেবো, ধরো 20 মিলি অ্যাম্পিয়ার পাঠিয়ে দিলাম এখান দিয়ে। যে 20 মিলি অ্যাম্পিয়ার পাঠালাম, এটা যদি 10 ওহমের হয়, তাহলে 20 মিলি অ্যাম্পিয়ার কিন্তু 10 ওহম বলে একটা ভোল্টেজ তৈরি হবে। সেই ভোল্টেজটা কিন্তু এই টার্মিনালে চলে আসবে। অর্থাৎ আমি তখন কি করব, এই লাইনটা দিয়ে আমি ধরো এইখানে রেজিস্ট্যান্সটা বাইরে মাপছি, প্রোবের মধ্যে রেজিস্ট্যান্সটা লাগিয়েছি, আমি এই লাইন দিয়ে এটাকে যখন আমি রেজিস্ট্যান্সের লাইনটায় লাগালাম, যে মাত্র লাগালাম, এই কনস্ট্যান্ট কারেন্ট সোর্স বাফার সার্কিটের ভেতর দিয়ে এখান দিয়ে চলে সার্কিট কমপ্লিট করলো, করে এর অ্যাক্রস একটা ভোল্টেজ তৈরি হলো, যে ভোল্টেজ সেই বাফার সার্কিটটা দেখতে পাই। সেই ভোল্টেজ, যা ভোল্টেজ তৈরি হলো সেইটাকে এবার আমি রেঞ্জে দিয়ে দিয়েছি। আমার যদি মনে হয় যে আমি খুব লো রেজিস্ট্যান্স মাপছি, দেন খুব লো ভোল্টেজ এই জায়গাটা ডেভেলপ হবে, সেজন্য তখন মোডটাকে আমাকে এই মিলি ভোল্টের রেঞ্জে মোডটা ধরো আমি দিলাম, মিলি ওহম বা মিলি ভোল্ট রেঞ্জে, যে রিডিংটা ও নিল সেই রিডিংটা নিয়ে চলে গেল অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে। কারণ দেখো এতক্ষণ যে সিগন্যালটা ছিল সেটা তো অ্যানালগ সিগন্যাল, এইখানে যে সিগন্যাল ছিল অ্যানালগ সিগন্যাল, কাঁটা, এরপরে কাঁটা দরকার ছিল, বাট আমি তো ডিজিটাল ডিসপ্লেতে মাপবো, তাহলে আমি ওটাকে নিয়ে চলে গেলাম এডিসি যন্ত্রে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্ট করে, ওখান থেকে ডিজিটাল কাউন্ট চলে, কাউন্ট চলার পর ফাইনাল রেজাল্টটা ওই ডিসপ্লেতে ধরা যায়। দেখো রেজিস্ট্যান্স ব্যাপারটা কারো বুঝতে অসুবিধা হলো কিনা? বাফার সার্কিটের ভেতরে কিছুই নেই, একটা অ্যাম্পলিফায়ার আছে, তোমরা এখন অপ অ্যাম্প পড়ো, অপ অ্যাম্প পড়লে ওখানে দেখবে যে ছোট সিগন্যাল সামনে ছোট বড় সিগন্যাল করছে ইত্যাদি, কিছুই না, এখানে একটা ভোল্টেজ ডেভেলপ করছে, সেই ভোল্টেজটাকে আমি বাড়িয়ে আমার দরকার যত দরকার অ্যাম্পলিফাই করে আমি এই টার্মিনালে পাঠিয়ে দিই। এবার এখানে আমি রেঞ্জ সিলেকশন করবো, এই ব্যাপার। ঠিক আছে, এটা গেল রেজিস্ট্যান্স মাপা। যদি আমাকে ভোল্টেজ ভিএসি মাপতে হয়, ভোল্টেজ মাপতে হয়, এসি ভোল্টেজ, এসি ভোল্টেজকে আমরা কি মাপবো? এসি ভোল্টেজ তো নিশ্চয়ই তোমরা জানো, সবসময় আপ ডাউন মানে এই তো নেচার। তা আমাকে কি মাপতে হবে? আরএমএস মাপতে হবে। আরএমএস যদি মাপতে হয়, দেখো ফার্স্ট আমাকে যেটা করতে হবে, এই ভোল্টেজটাকে, অর্থাৎ এই যে ভোল্টেজটা আছে, দ্যাট ভোল্টেজ ইজ টু বি কনভার্টেড বাই, রেকটিফাই করতে হবে। রেকটিফাই করার পর এটাকে ফিল্টার করতে হবে, যাতে করে এটা স্মুথ একটা আমি ডিসি ভোল্টেজ পাই। যে ভোল্টেজ পেলাম সেটাকে নিয়ে এবার আমি ওদিকে দিয়ে দেবো, আমার বাকিটুকু আমার কাজ কমপ্লিট। চলো সেটা কি করে করছে, কিছুই না, এখানে একটা রেকটিফায়ার সার্কিট আছে, আর কিচ্ছু না। ভিএসি যদি আমি মাপছি না, দেন সামহার বিটুইন দিস এখানে একটা আমার রেকটিফায়ার সার্কিট আছে। আমি এখানে ডায়োডের ছবি আঁকছি, ডায়োড মানে হচ্ছে রেকটিফায়ার সার্কিট। হ্যাঁ, এটা আরইসি রেকটি লিখলাম, রেকটি মানে রেকটিফায়ার সার্কিট, তার সাথে কানেক্টেড। এই যেটা কানেক্টেড, এখান থেকে আউটপুটটা বেরিয়ে সেটা কানেক্টেড হয়ে গেল, এবার এই রেঞ্জে পড়ে গেল, সেই ভোল্টেজের রেঞ্জে পড়ে গেল। ভালো করে খেয়াল করে দেখো, যখন আমি রেজিস্ট্যান্স মাপছিলাম, মাই রেজিস্ট্যান্স সিগন্যাল মাই রেজিস্ট্যান্স সিগন্যাল ইজ কনভার্টেড ইনটু এ ভোল্টেজ সিগন্যাল। এইখানে যেটা আসছে একটা ভি সিগন্যাল, ভোল্টেজ সিগন্যাল, এটা ভোল্টেজ ইন দা ফর্ম অফ ভোল্টেজ আসছে। যার যার রেজিস্ট্যান্স লাগাচ্ছে এটা কারেন্ট ভোল্টেজ পাচ্ছে, যত বেশি রেজিস্ট্যান্স ধরো তত বেশি ভোল্টেজ পাচ্ছে আমি। তাহলে সেটা একটা ভোল্টেজ আকারে পাচ্ছি, সেটাকে আমি আমার রেঞ্জের ভেতরে নিয়ে আমি মেজার করে দেখি। যদি ভিএসি মানে ভোল্টেজ এসি মাপতে চাই, তখন ওটাকে আমি রেকটিফায়ারের ভেতর দিয়ে পাঠালাম, রেকটিফায়ার এবং ফিল্টার, যাতে করে সেটা এসি দিলে ওদিকটা ডিসি হয়ে বেরোয়। মানে কি, একটা ভোল্টেজ সিগন্যাল তৈরি করলাম, এটা প্রপার রেঞ্জের ভেতর দিয়ে নিয়ে আমি চলে যাবো, বুঝে গেল? যদি ভোল্টেজ ডিসি মাপতে হয়, তাহলে তো এই ঝামেলাটাই নাই,
এখানে যে রেকটিফাই করা যে ঝামেলাটা ছিল, ভোল্টেজ ডিসি মাপতে হলে সেটা কোনো সমস্যাই নেই, ভোল্টেজ ডিসি সিগন্যালটার ক্ষেত্রে আমরা ডাইরেক্টলি নিয়ে চলে যাবো। ওর আরেকটা জিনিস বলে দিই, সবগুলোর এই আউটপুট একটা করে ডায়োড আছে। ডায়োডটা থাকার কারণ হচ্ছে যাতে এই দিকেই যেতে পারে, এই দিকে যেটা পাঠালাম ওটা মানে এই দিকে উল্টো দিকে ঢুকে না পড়ে, ওই জন্য সব একটা করে ফরওয়ার্ড ডায়োড আছে, সিগন্যাল গুলো ওইদিকেই যাবে, এদিকে আসবে না। এটা হচ্ছে তাহলে ভোল্টেজ এসি আর ভোল্টেজ ডিসি গেল। কারেন্টের ক্ষেত্রে নিশ্চয়ই তাই হবে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে কি করতে হবে আমাকে, কারেন্ট টু ভোল্টেজ কনভার্সন করতে হবে। অর্থাৎ আমি যে কারেন্টটা পাঠাচ্ছি না, সেই কারেন্টে একটা সেন্সার লাগবে। প্রকৃতপক্ষে আমাদের এই ইয়েগুলো ডিজিটাল মিটার গুলো তখন ছোট হল সেন্সর থাকে, হল সেন্সর থাকে, শান্ট প্রায় থাকে না বলেই চলে, কারণ শান্টের ক্ষেত্রে অনেক ইউজ কারেন্ট লাগে। তোমরা দেখেছো যে শান্ট, তোমাদের কারেন্ট মেজারমেন্ট পড়িয়েছি, সিটি দিয়ে পড়িয়েছি, আর সিটি ছাড়াও একটা বলেছিলাম শান্ট। শান্টের মধ্যে বলেছেন ধরো 100 অ্যাম্পিয়ার গেলে মাত্র 75 মিলিভোল্ট তৈরি হবে। হুম। তো নর্মালি যেটা করা হয়, শান্ট ইউজ করা হয় না বললেই চলে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হল সেন্সরই থাকে। হল সেন্সর হচ্ছে কারেন্ট মেজারমেন্টের আরেকটা পদ্ধতি, যেটা হচ্ছে যে আমরা জানি যখন একটা ওয়্যারের ভেতর দিয়ে কারেন্ট যায়, তখন তার আশেপাশে একটা রিজিয়ন একটা কি তৈরি হয়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ওই মানে সিটি যেভাবে কাজ করে হল সেন্সর ওভাবেই কাজ করে। এই ম্যাগনেটিক ইন্ডাকশনটা কেউ বোঝে, বুঝে অ্যাকর্ডিংলি ও মানে ওটাকে ভোল্টেজ সিগন্যাল কনভার্ট করে দেয়। একটা হল সেন্সর তার ইনপুট আর আউটপুটটা এরকম। হুম। ধরো এটা একটা হল সেন্সর, বাজারে কিনতে পাওয়া যায়। এর এই দিকে থাকে দুটো মোটা মোটা টার্মিনাল, দুটো মোটা মোটা টার্মিনাল, এদিকে থাকে তিনটে টার্মিনাল, এটা একটা হল সেন্সর। আমরা কি করি, যে কারেন্টটা মাপবো সেই কারেন্টটাকে এদিক দিয়ে পাঠাই, এদিক দিয়ে পার করে দিই, যে কারেন্টটা মাপবো। এবং এমন ভাবেই করা থাকে এটা, যে ধরো যদি 5 অ্যাম্পিয়ার পাঠাই, এটাতে 5 অ্যাম্পিয়ার পাঠাই, তাহলে এইখানে একটা ভোল্টেজ পাওয়া কিভাবে পাবো দেখো। ধরো এটা দিলাম +5 ভোল্টের রেঞ্জে, এইটা দিলাম গ্রাউন্ডে, তখন এইখান থেকে আমি একটা আউটপুট পাবো। যদি 5 অ্যাম্পিয়ার পাঠাই এখানে 5 ভোল্ট পাবো, যদি এখানে 4 অ্যাম্পিয়ার পাঠাই এখানে 4 ভোল্ট পাবো, যদি এখানে আমি 2.7 অ্যাম্পিয়ার পাঠাই এখানে আমি 2.7 ভোল্টেজ পাবো। এটা হচ্ছে হল সেন্সর। মানে এই কারেন্টটাকে ভেতর দিয়ে যখন যায়, এখানে একটা ম্যাগনেটিক সেন্সর আছে, সেই সেন্সর অনুযায়ী এই ভোল্টেজ আর এই ভোল্টেজের মাঝখানে কোনো একটা ভোল্টেজও এই দিক দিয়ে বার করতে হয়। ভেতরে একটা আইসি আছে, ছোট্ট আইসি। তো এইটা হচ্ছে হল সেন্সর। তো এই ধরনের হল সেন্সর গুলো কিন্তু আমরা কি করছে, দেখো এই দিকটা হচ্ছে কারেন্ট সিগন্যাল, এদিকটা ভোল্টেজ সিগন্যাল, মানে আই টু ভি কনভার্সন করে। তো এখানের ভেতরে সেই এক্স্যাক্টলি সেই জিনিসটাই রয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে আমার আই টু ভি কনভার্টার, কারেন্ট টু ভোল্টেজ কনভার্টার। সেই আই টু ভি কনভার্টারটা কিন্তু আমার এর সাথে কানেক্টেড, এই লাইনটার সাথে কানেক্টেড। হ্যাঁ, অর্থাৎ এই দিক দিয়ে আমি একটা মানে এই দিক দিয়ে আমি একটা কারেন্ট সিগন্যাল পাঠালে এই দিক দিয়ে ভোল্টেজ সিগন্যাল দাঁড়িয়ে যাবে। কারেন্টের পাঠানোর রিটার্ন পাথটা হচ্ছে এটা, ইনপুট লাইনটা নীল কালার করতে, এটা ইনপুট লাইনটা ব্লু কালার করে দিই, আর আউটপুট লাইনটা হচ্ছে গ্রাউন্ড। এটা দিয়ে কারেন্টটা রিটার্ন করে যাবে। অর্থাৎ যে কারেন্ট আমি এটা দিয়ে ঢোকাবো, সেটা ধরো আমি কারেন্ট মাপছি, তো মনে করো আইএসি মাপছি কারেন্ট, এইখানে লাগিয়ে দিলাম নবটা, তাহলে এইটা দিয়ে ঢুকলো। হ্যাঁ, এইটা দিয়ে ঢোকার পর আইএসি, এসি মানে কি, অল্টারনেটিং, তাহলে আই মাস্ট নিড আ রেক্টিফায়ার, আলাদা রেক্টিফায়ার সার্কিট লাগবে এখানে একটা। ও হো হো, সরি সরি সরি, ও সরি, আই টু ভি কনভার্টার আগে লাগবে গো, রেক্টিফায়ারটা পরে দেবো, কারেন্টটাই তো ডিসি হয়ে যাবে। ডিসি টাইম আগে এসেছিলাম, এখানটা একটা আই টু ভি কনভার্টার আছে, আইভি লিখে দিলাম। হ্যাঁ, এটা আই টু ভি কনভার্টার, অর্থাৎ এদিক দিয়ে আই ঢুকবে, সেই আইটা এদিক দিয়ে বেরিয়ে যাবে, এখান দিয়ে সোজা বেরিয়ে যাবে গ্রাউন্ডে, কারের সঙ্গে একটা ভোল্টেজ সিগন্যাল তৈরি করবে, যে ভোল্টেজ সিগন্যালটাকে নিয়ে আমি এরপর রেক্টিফাই করবো। অর্থাৎ এখানে একটা রেক্টিফায়ার সার্কিট আছে, ডায়োডের ছবি আঁকলাম, মানে রেক্টিফায়ার সার্কিট।
এই রেকটিফায়ার সার্কিটের আউটপুটটা আমার ফাইনালি এতে কানেক্টেড, এটাতে কানেক্টেড। মানে I2 মানে এখানে যেটা হলো একটা এসি কারেন্ট ওয়েভফর্মকে আমরা ভি তে কনভার্ট করলাম, অর্থাৎ এসি ভোল্টেজে কনভার্ট করলাম। মানে এদিকটা যদি কারেন্টের এসি হয়, এদিকটা ভোল্টেজের এসি, তারপর ওটাকে আমরা রেকটিফাই করলাম যাতে ডিসি হয়ে যায়। ডিসি হওয়ার পরে এই যে ভোল্টেজ সিগন্যাল তৈরি হয়ে গেল, ব্যাস রেঞ্জে ফেলে আমরা মেপে নিলাম। আর কারেন্ট ডিসি হলে তো কোনো ব্যাপার না, শুধুমাত্র I2 ভি কনভার্টারটা লাগবে। এটা এরকম একটা যে হল সেন্সর দেখালাম, এরকম একটা হল সেন্সর লাগবে, শুধু I2 ভি কনভার্টার, আর কিছু লাগবে না। এখান থেকে ফাইনাল একদম এটা কানেক্টেড, ব্যাস আর কিছু না। তোমাদের এইটুকুই ব্লক ডায়াগ্রাম জানতে হবে, আর কিছু না। স্যার কনভার্টার গুলো কেন ইউজ করছে, কারেন্ট টু ভোল্টেজ, ভোল্টেজ টু কারেন্ট? তুমি কারেন্টটাকে ডিসপ্লেতে আনতে পারবে? অ্যাকচুয়ালি এডিসি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, ও কি করে একটা অ্যানালগ ভোল্টেজ পায়, তার কারেসপন্ডিং একটা ডিজিটাল ভ্যালু দেখায়। ও তো চাইছে ভোল্টেজ, ও তো কারেন্ট চাইছে না। ফাইনালি মাপবে এটাকে, মানে ফাইনালি মেজারমেন্টটা করবে কে? এডিসি। ও চাইছে একটা অ্যানালগ ভোল্টেজ, ও এডিসি কখনোই কারেন্ট ডিভাইড করে না। সবসময় এডিসি মাস্ট বি মেড অফ ভোল্টেজ ডিভাইড, বানানোই যায় না, কারেন্ট দিয়ে বানানোই যায় না। সেই জন্য আমাকে আইটাকে ভিতে কনভার্ট করে নিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, তুমি যদি ধরো মনে করো যে এদিকে আমি 10 অ্যাম্পিয়ার পাঠাবো এটা দিয়ে, 10 অ্যাম্পিয়ার যদি তুমি এদিক দিয়ে পাঠাতে যাও না, পুরো মনে করো যে একদম এই অবধি 10 অ্যাম্পিয়ার নিয়ে ঘুরিয়ে আনবো, কারণ তুমি তো এমনটা না যে 10 অ্যাম্পিয়ার মিটারের ভিতরে ঢুকে গেল আর বেরোলো না, ওটা তো হবে না। 10 অ্যাম্পিয়ার যাবে, 10 অ্যাম্পিয়ার বেরিয়ে আসবে। তাহলে তুমি যদি এক পুরো চ্যানেলের ভিতর দিয়ে করতে হবে, টোটাল সেকশনটা খুলে যাবে। ওই জন্য প্রথমেই ওকে বাইপাস করে দাও, প্রথমেই কারেন্টটা বার করে দাও, যেটুকু দরকার ভোল্টেজে কনভার্ট করে নিয়ে সিগন্যাল তৈরি করে নিয়ে এবার তুমি যা খুশি করো। এটা হচ্ছে concept। এবং এই আইএসসি আইডিসির ক্ষেত্রে এখানে একটা ফিউজ থাকে, যে এখানে এটা দিয়ে বেরোক বা এটা দিয়ে বেরোক, এইখানে একটা ফিউজ থাকে, এখানে ফিউজ থাকে। তো যদি ম্যাক্সিমাম অ্যাম্পিয়ার চলে যায়, ফিউজটা পুড়ে গিয়ে এই সার্কিটটাকে রক্ষা করবে। ডিসির ক্ষেত্রে তো তাহলে রেকটিফায়ার গুলো লাগছে না? না, লাগছে না, ওটাই তো পার্থক্য। বললাম না, ব্লক ডায়াগ্রামটা মনে রাখা খুব সোজা, শুধু কে কিভাবে মেজার করে ওইটুকু মাথায় রাখলেই হবে, আর বাকি যখন কিছুই নাই। স্যার একটা হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি না, বলো বলো। ডিসি তে তো রেকটিফায়ারের তাহলে কোনো কাজ নেই? না, নেই তো, ডিসি লাগাইনি তো আইডিসি, এটা ওই রেক্টিফায়ার নেই তো এখানে, স্যার সোজা বেরিয়ে হ্যাঁ যাবে। স্যার, হ্যাঁ স্যার। নেই। তো এই হচ্ছে ডিজিটাল মাল্টিমিটারের কনসেপ্ট। এবার হচ্ছে যে আমরা যে রিডিংটা পাই, সেই রিডিংটা যেরকম, মানে এর মধ্যে এই যে সার্কিটটার মধ্যে এই সেকশনটারও যেমন দাম, তেমনি সব থেকে দামি হচ্ছে এই 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 সেকশনটা, অর্থাৎ এইখান থেকে যে ইন্টারফেসিংটা, এটা দাম পড়ে। ওইটার উপরেই একটা মাল্টিমিটার দামটা ডিপেন্ড করে। তো যে ডিসপ্লে আছে, সেই ডিসপ্লেতে তোমরা নিজেরাও দেখে যাবে 7 সেগমেন্ট ডিসপ্লে অনুযায়ী দেখাচ্ছে, যা ইয়ে আছে 7 সেগমেন্ট ডিসপ্লে দেখাচ্ছে। তো 7 সেগমেন্ট যে ডিসপ্লেটা দেখাচ্ছে, এবার এইখানে বলে যে একটা জিনিস প্রশ্ন হতে পারে, যে এখান থেকে এটাই প্রশ্ন হচ্ছে যে 7 সেগমেন্ট ডিসপ্লেটা করকম হয়। এটা হয় বেসিক্যালি দু রকম টাইপের হতে পারে। একটাকে বলা হয় 3.5 ডিজিট, একটা হচ্ছে 4.5 ডিজিট। আমাদের এই যে মিটারটা যেটা তোমাদের দেখালাম, খুব সম্ভবত এটা হচ্ছে 3.5 ডিজিট। হ্যাঁ, 3.5 ডিজিট। কি দেখে বুঝলাম বলবো 3.5 ডিজিট? দেখো এই যে ডিসপ্লেটা, এই মাঝে মাঝে তো চার অক্ষরের রিডিং আসছে, কিন্তু দেখো এই বাঁ দিকে লেফট মোস্ট যেটা রয়েছে, এটা এক ছেড়ে অন্য কিছু হতে পারে না, এটা একের বেশি দুই আর হতে পারে না। মানে এই জিনিসটা রয়েছে, অর্থাৎ এইগুলোতে সব হচ্ছে তোমার 7টা করে সেগমেন্ট আছে, এটাও 7টা সেগমেন্ট, এটাও 7টা সেগমেন্ট, এটাও 7টা সেগমেন্ট। বাট একদম লেফট মোস্ট যেটা আছে, ওটা কিন্তু অনলি দুটো সেগমেন্ট। দুটো সেগমেন্ট হওয়ার কারণ হচ্ছে, তো সেই দেখো এইটা হচ্ছে 3, আর এইটাকে ধরা হয় হাফ, তাহলে 3+হাফ মানে এটা হচ্ছে 3.5, 3.5 ডিজিটের মাল্টিমিটার। ডিসপ্লে দু রকম হতে পারে, 3.5 ডিজিট হতে পারে, 4.5 ডিজিট হতে পারে। 4.5 ডিজিট মানে, মানে আমি যদি মানে এখানে এটাই জানার বিষয় কিছু না, যে তাদের মাপার ক্ষমতা কত, রেঞ্জ কত, রেঞ্জ কত। তো রেঞ্জ সংক্রান্ত যদি প্রশ্ন করা হয়, তখন এটাই উত্তর হবে এরকম, যে যদি আমার 3.5 ডিজিট হয়, ধরো 3.5 ডিজিট আছে,
মানে হচ্ছে সেক্ষেত্রে আমি মাপতে পারবো 0 0 0 থেকে শুরু করে 1999, তাই না? এবং দেখো প্লাস মাইনাস, এখানে তার আগে একটা মাইনাস সাইনটা রয়েছে। মাইনাস সাইনটা থাকা মানে প্লাস মাইনাস অফ দিস, অর্থাৎ যদি 3.5 ডিজিট হয় তাহলে আমি ম্যাক্সিমাম যে রেঞ্জে মাপতে পারবো সেটা -19992 প্লাস 1999। সবার কাছে ওটা ক্লিয়ার হলো যদি 3.5 ডিজিট হয়। আর যদি 4.5 ডিজিট হয়, 4.5 ডিজিট যদি হয় তাহলে ওটা পারবে তুমি একের পর 9 9 9 9 চারটে 4.5 টু এই প্রশ্ন হতে পারে যে আমি কতটা রেঞ্জের মধ্যে মাপতে পারবো, এই হচ্ছে রেঞ্জ। যা যা বললাম যে মেটেরিয়ালটা দেওয়া আছে, মেটেরিয়ালটা খুব সুন্দর করে দেওয়া আছে, ওই জন্য মেটেরিয়ালটা আমি পাঠিয়েছিলাম। ওইখানে যা যা বললাম দেখো এইভাবে সব পেয়ে যাবে। কোনো অসুবিধা হবে না। কারো কোনো প্রশ্ন আছে এখান থেকে একটু বলবে? অ্যাডমিশন নিয়ে অরিজিৎ, অভিজিৎ, বিলাস, হাসিরুল,